হুম, হুম। The night starts. এই কালো রাতে একটু আবছা শীতল পরিবেশ ও লোম শিহরে দেওয়া কিছু ঘটনা নিয়ে আজ আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আমি জামির ওর সাথে আছি আমি ফাহাদ। এবং আজকের অতিথিরা। And welcome to our show, 2am, The Night Starts. আজকে আমাদের সেকেন্ড এপিসোড। আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমরা প্রচন্ড ভালো রকমের রেসপন্স পাচ্ছি। আমাদের গন্তব্যই হচ্ছে আপনাদের রেসপন্স। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর হয়তো কোনো রকম ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, এবং সায়েন্টিফিক ব্যাখ্যাও আমরা চাইলে দিতে পারি না। এরকম কোন রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে যেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, আপনি আমাদের সাথে দুভাবে জয়েন করতে পারেন। হয় আপনার স্টোরিটি লিখে মেইল করে অথবা রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। এবং আমি জানি এই সময় আমাদের সাথে আপনার জয়েন করাটা খুব কষ্টকর হবে, জন্যই আমরা ডিসকর্ডের মাধ্যমে আমাদের স্টুডিওতে আপনাকে নিয়ে আসতে পারি। আপনার ফোনের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/2am_the_night_starts, এবং আপনারা যদি আমাদেরকে মেইল করতে চান, আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে 2am_the_night_starts@gmail.com। তো ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলেছেন আমাদের আজকের ঘটনাগুলো আসলে কি নিয়ে। আজকে আমরা ময়মনসিংহের একটি স্থান নিয়ে কথা বলবো, এবং আমি অবশ্যই ফাহাদকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। তার মাধ্যমে আমাদের সাথে একজন মা এবং মেয়ে এসেছে। ফাহাদ, থ্যাংক ইউ সো মাচ তোমার থ্রুতে আসছে। তো আমরা দেরি না করে আমাদের গেস্টের কাছে চলে যেতে চাচ্ছি। আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছে রোজা আপু। আপনি যদি আপনার স্টোরিটা বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আপু। আলাইকুম। হ্যাঁ, আপনি আমার নাম আপনার রোজা। স্টোরিটা বলেন। আজকে এই শোতে আমি আমার কিছু বাস্তব ঘটনা শেয়ার করব। আমার নিজের সাথে ঘটা, আমার ফ্যামিলির সাথে ঘটা, এবং রিসেন্ট কিছু ঘটনা, আগের কিছু ঘটনা আমি শেয়ার করব। তো প্রথমে আমি আগের একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যে ঘটনা আজ থেকে অনেক বছর আগের। আচ্ছা। তো এটা হচ্ছে আমার নানির বোনের সাথে ঘটেছিল এই ঘটনাটা। তো এটা গ্রামের একটি ঘটনা। তো অনেক আগের ঘটনা, আমার মা তখন অনেক ছোট ছিল।
তখন আমার নানির যে বোন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো একদিন দুপুরের নামাজ পড়বে, তখন তিনি পুকুর ঘাটে যায়, একদম ভর দুপুর বেলা। আচ্ছা, যাওয়ার পরে তিনি অজু করলো স্বাভাবিকভাবে। অজু করার পরে যখন তিনি উঠে আসবে ঘাট থেকে, পুকুর পাড় থেকে, তখন তার পাকে জানি 2 হাত দিয়ে আটকে ধরলো। আচ্ছা, আটকে সময়টা ধরলো কখন তিনি। ছিল আপু? সময়টা ছিল দুপুরবেলা, একদম ভোর দুপুরবেলা 1টার দিকে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজানের পরে আর কি, দুপুরবেলা আজানের পর। মানে একদম ভর তখন- দুপুর। হ্যাঁ, একদম ভর দুপুর, কেউ নেই, কিন্তু উনি একাই গেছে পুকুরে অজু করার জন্য। উনি সাধারণত যায়, সবসময় যায়। আচ্ছা, তখন তারপর যাওয়ার পরে আপনার উনি যখন অজু করে ফিরবে, তখন ওনার 2 পা কে জানি আটকে ধরলো। হাতটা আপনার অনেক নরম ছিল, উনি যা বললো আর কি, মানে পশম যুক্ত ছিল অনেক, আচ্ছা, এরকম আটকে ধরলো। আর তখন তার ভয়ে সে অনেক আসার ট্রাই করলো, কিন্তু পারতেছে না। হুম, তখন এরকম অনেকবার ট্রাই করার পরে সে যখন হাঁপিয়ে যায়, তাকে একেবারে টান দিয়ে পানির নিচে নিয়ে যাওয়া হয়। মানে টান দিয়ে নিচে নিয়ে যায়। একদম পানির নিচে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তারপর? নিয়ে যাওয়ার পরে আপনার সে বলল, যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার সে দেখলো তাকে একটা বড় চেয়ারে বসানো হয়। বড় চেয়ারে বসানো হয় এবং তার সামনে আপনার স্বর্ণের অনেক বড় বড় হাঁড়ি পাতিল, আপনার মিষ্টি, এইসবই নাকি সে নাকি দেখতে থাকে, তার সামনে নাকি ভেসে ভেসে আসে। মানে আপনার উনি স্বর্ণের পানির নিচে? একদম পানির নিচে। আচ্ছা, তো উনি নিঃশ্বাস নিচ্ছিল কিভাবে আর কি, মানে এই বিষয়ে কিছু মানে- বলেছিলেন? মানে এই বিষয়ে মানে আচ্ছা, আমি জিনিসটা পরে আসতেছি আর কি, বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তার সামনে স্বর্ণের হাঁড়ি পাতিল ভর্তি, স্বর্ণের কয়েন, সবই স্বর্ণের। সে আসলে স্বর্ণের জিনিসই দেখতেছিল। পরে এইরকম 3-4 দিন আপনার খোঁজাখুঁজি হইতেছে বাড়িতে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এরকম খোঁজাখুঁজি হইতেছে। একদিন ওই ভর দুপুরবেলা ঠিক টাইমে উনি এসে দরজা নক করে। আচ্ছা, পরে আমার নানির মা দরজা খুলে দেখে উনি আসছে। ওনাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। ওনাকে সবাই জিজ্ঞেস করতেছে, কোথায় গেছিলা তুমি, কোথায় ছিলা তুমি, এভাবে জিজ্ঞেস করা হয়। এরপর উনি চুপ করে থাকে, উনি কিচ্ছু বলে না। ওনার শরীর যে পানি থেকে উঠে আসে, তার শরীর ভিজাও ছিল না। সে একদম যেভাবে উঁচু করতে গেছিল সেভাবেই আসছে। আসার পরে আপনার চুপ করে থাকে, কোনো কথা বলে না। অনেক মানুষ ছিল, সে কোনো কথা বলে না। এরপরে আস্তে আস্তে মানুষ যখন কমতে থাকে, উনি তখন বলে যে ওনাকে নাকি পানির নিচে নিয়ে যাওয়া হয়, কে জানি টান দিয়ে নিয়ে যায়, এবং উনি খালি দেখে কি ওনার চোখের সামনে স্বর্ণের জিনিসই ভেসে আসছে, স্বর্ণের জিনিস ভেসে আসছে। মানে স্বর্ণের হাঁড়ি পাতিল কয়েন আপনার এইরকম টাইপসের, আর কিছু নাকি সে দেখে। এটা বলছে, বলার 2-3 ঘন্টা পরে সে একদম বোবা হয়ে যায়। আচ্ছা, সে টিল নাও এখনো কথা বলতে পারে না। মানে আপনার আপন নানুর কথা বলতেছেন আপনি? জি, মানে তাকে যদি কিছু বলা হয় সে তাকিয়ে থাকে, মানে সে কিছু বলে না, পারে না এমন। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করতে পারে না, মানে জাস্ট তাকিয়ে থাকে। আচ্ছা, মানে আচ্ছা, তার স্মৃতি শক্তি একদম লোপ পেয়ে যায়, সে পাগলের মতো হয়ে যায়। আর নামাজ কালাম এখনো 5 ওয়াক্ত পড়ে। সো মানে এই মানে ঘটনাটা জিনিসটা- আসলে কত বছর আগের ঘটনা আপনি যদি একটু এই বলতেন? ঘটনা আপনার হয়তো অ্যাকচুয়ালি ছিল 1987।
1987, হ্যাঁ 1987 এর দিকে। আচ্ছা আচ্ছা, মানে সামির ভাই যে- যেটা বুঝলাম আসলে যে মানে ওই ঘটনাটা- পুকুরটাকে সবাই অভিশপ্ত পুকুর বলে ডাকা হয়। স্টিল Actually, স্টিল হ্যাঁ স্টিল, মানে ওই পুকুরটা আসলেই ভালো না। এরকম আরো অনেক ঘটনা ঘটেছে আমাদের দেশে, দিনাজপুর এলাকা। আমি এলাকাটা বলছি দিনাজপুর এলাকা আপনার। গ্রামের নামটা যদি একটু বলতেন যদি কোনো সমস্যা না হয় আসলে। লালমাটিয়া, দিনাজপুর লালমাটিয়া, দিনাজপুর ঘোড়াঘাট লালমাটিয়া। ওকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থ্যাংক Thank ইউ you সো so much. মাচ রোজা আপু আপনার ফার্স্ট Welcome. রেকর্ডের জন্য। আমরা অনেক আপনার কাছে আবার ধন্যবাদ। ফিরে আসছি। ওয়েলকাম। আচ্ছা, ওকে, ফাহাদ, তো জি ভাইয়া। আজকে আমরা ঢাকা বা বাংলাদেশের কিছু মিস্টিরিয়াস প্লেস নিয়ে কিছু কথা বলি। তো তোমার কাছে আসলে আজকে কি কি আছে বা কি তুমি রিসার্চ করে কোন প্লেসটার ব্যাপারে তুমি জানলে একটু আচ্ছা। যদি বলতা। জি জি অবশ্যই সামির ভাই, আমি যতটুকু আসলে আজকে শুনলাম বা জানলাম, আমি আগে থেকেই অ্যাকচুয়ালি এটার উপর একটা রিসার্চ করছিলাম। আচ্ছা, তো রিসার্চ করার পরে আমি মোটামুটি জানতে পেরেছি অ্যাকচুয়ালি কি আমাদের এই পৃথিবীটাতে অনেক অনেক মিস্ট্রি আছে। যেটা বললো যে মাত্র রোজা আপু যেটা বললো যে অ্যাকচুয়ালি তার নানুকে এভাবে পানির নিচে নিয়ে যাওয়া হয় এবং এত এত কিছু ঘটে, কিন্তু অ্যাকচুয়াল লাইফে অ্যাকচুয়ালি কিছুই ঘটে না। সো এমন অনেক ধরনের মিস্ট্রি আছে যেগুলো অ্যাকচুয়ালি আনপ্রুভেবল। সো এক্ষেত্রে যেখানে আমি যেই জায়গাটা সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে একেবারে পরিচিত একটা প্লেস, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট রোড, যেটা হচ্ছে নিকুঞ্জ থেকে উত্তরা এরকম একটা আচ্ছা। মিডল পার্টে। আচ্ছা, সো আমি যেভাবে শুনেছি সেটা হচ্ছে যে যারা কিনা অ্যাকচুয়ালি রাতে ড্রাইভ করে, লাইক এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বাস বা ট্রাক যেটাই হোক বা প্রাইভেট কার, সো তারা এদের মধ্যে হচ্ছে অনেক ড্রাইভাররাই মাঝে মাঝে এই জিনিসটা ফেস করে যে লাইক গাড়ি চালাচ্ছি হঠাৎ সামনে একটা সাদা পোশাক পরা কিছু একটা দাঁড়িয়ে আছে, হঠাৎ গাড়ির সামনে দাঁড়ায় যায়। সো এইগুলা ফেস করার কারণে না অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়। আমরা যেটা দেখি সামির ভাইয়া, হ্যাঁ, যে হ্যাঁ। রাস্তার মধ্যে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে রাতের বেলা। অ্যাকচুয়ালি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি রাতেই হয়। হ্যাঁ, তো এই স্টোরিটা না, মানে আমি স্টোরি না একটু অ্যাকচুয়ালি এটা অ্যাড করতে চাই ফাহাদ, সেটা হচ্ছে অবশ্যই। মানে আমি জানি যে লাইক যারা রাতে ড্রাইভ করে উত্তরা রোড দিয়ে, তো অনেকেই অনেক কিছু দেখে যে কেউ হয়তো রোড ক্রস করতেছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ সেটাই এরকম মানে দেখে। সেটাই। তুমি বলো, তুমি কন্টিনিউ করো। তো এমনই অ্যাকচুয়ালি, তো যারা কিনা গাড়ি চালায়, তো তারা যদি আসলে গাড়ি যে মানে চালাচ্ছে এখান থেকে যদি আর কি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু তারা লিটারালি অ্যাক্সিডেন্ট গুলা করে। হ্যাঁ, বাট এটা এমন না যে এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি যে উত্তরা হ্যাঁ, রোডটা আসলে এরকম একটা মানে ঝামেলা আছে। সেটাই। মানে আমি আরেকটু জানি। আচ্ছা তুমি শেষ করো, তারপর দেখি আমি আচ্ছা। বলতেছি। বাট এগুলা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রুভেন্স নাই যে লাইক একেবারে শিওর যে হচ্ছেই। সেটাই এগুলা কোনোভাবেই আসলে সাইন্টিফিক ভাবে তুমি কোনো ব্যাখ্যা দিতে পারবে না। সেটাই, রাতের বেলা এগুলা তুমি একটা random person কে এগুলা হচ্ছে দেখতেছো। অ্যাকচুয়াল মিস্ট্রি। সো And আমি এই তো। একটু বলি যে আমি আরেকটু জানি এটা নিয়ে। আমি আগে থেকে জানি, সেটা হচ্ছে যে এরকম ধারণা করা হয় যে মানে ওখানে দিয়ে আসলে যাকে হেঁটে যেতে দেখা হয়, কেউ বলে যে একটা বয়স্ক কোন একটা মহিলাকে দেখেছে, আবার কেউ বলে ইয়াং। হ্যাঁ, রাইট, ইয়াং। সো Exactly. দেখা যায় যে মানে এটা নিয়ে এরকম একটা গুজব আছে যে কোনো এক সময়ে একটা ফুল ফ্যামিলি আসলে অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন ওই অ্যাক্সিডেন্ট আসলে কিভাবে হয় সেটার কোনো রকম ভ্যালিডিটি বা ভ্যালিড কোনো কারণ এখনো জানা যায়নি। কিন্তু মানে সবাই বলে যে ওখান থেকে অ্যাক্সিডেন্ট করা একটা মেয়ে যে মারা গেছে, সেই তার আত্মাই আর কি হয়তো বা আর কি ভয় দেখায়। বাট স্টিল আমরা তো আসলে এটা কোনো রকম ব্যাখ্যা দিতে পারবো চাই যে অ্যাকচুয়ালি দুর্ঘটনাগুলো হোক, যেটা আমি দিস ফেস ইজ কল করেছি। মিস্ট্রি। এক্স্যাক্টলি, দিস ইজ কল আর মিস্ট্রি। আমি আজকে বলতে চাই হচ্ছে আমাদের খুবই রিনোন একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের ফয়েজ লেক, চিটাগং এর। সবাই হয়তো জানেন যে এই জায়গাটা একটু এটা ঝামেলা আছে লেক সাইডে। আমিও শুনেছি। হ্যাঁ, তো এই সাইডটা একটু ঝামেলা আছে, অনেকে দেখে অনেকে দেখে না। তো আমি বলি সেটা হচ্ছে যে মানে সবার মুখে যতটুকু শোনা বা যতটুকু ট্রাই করে আমি রিসার্চ করে জানলাম যে মানে ওই লেক সাইডে মানে সন্ধ্যার দিকে আপনি যদি লেকের সাইডে হাঁটেন, তখন হচ্ছে আপনি মানে দুই ধরনের মানে ভয়ানক কিছু দেখবেন। হয় হচ্ছে একটা মহিলা যে ব্ল্যাক ড্রেস পরা থাকবে, একটা ব্ল্যাক শাড়ি পরা থাকবে,
অথবা একটা মহিলা যে হোয়াইট শাড়ি পরা থাকবে। তো একটা লেকের সাইডে আপনি মনে করেন সন্ধ্যাবেলা একটা জায়গায় ঘুরতে গেছেন, র্যান্ডমলি আর কি সে আর কি আপনাকে ডাকতেছে, এন্ড হচ্ছে ব্ল্যাক শাড়ি পরা যে মহিলাটা সে আপনাকে ডাকবে। হ্যাঁ, তাকে মূলত স্পেসিফিক করা হয়েছে, মানে সে খারাপ কারণ সে আপনাকে ডাকে এন্ড জিনিসটা বুঝায় কি যে আপনাকে হয়তো পানি নিচে নিয়ে মেরে ফেলবে বা আপনাকে কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে। এন্ড যে হোয়াইট শাড়ি পরা যে মহিলাটা, সাদা শাড়ি পরা মহিলাটা, ওনার কাজ হচ্ছে যে তুমি যখন এরকম ব্ল্যাক শাড়ি পরা মহিলাটাকে দেখবে and দেখার পরে তখনই সে সাথে সাথে হচ্ছে সাদা right, right, হোয়াইট right. ড্রেস পরাটা এক্স্যাক্টলি হ্যাঁ হোয়াইট আর ড্রেস কি পরাটা দেখতে কোনোভাবে আর পারে। কি ইশারা দিয়ে দেয় যে এখানে যাওয়ার জন্য। তো আমার আসলে এগুলো নিয়ে খুব জানার ইচ্ছা, কিন্তু এগুলা আসলে সবার কাছে তো আসলে ধরা দেয় না। কিন্তু আমি যারা লিসেনার্স যারা শুনছে, আমি আর কি সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা যদি মানে এরকম জায়গায় যদি কোনোরকম কিছু ফেস করে থাকেন, সামান্য কিছু যদি ফেস করে থাকেন, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, অথবা আপনারা ডিরেক্ট সেখানে শেয়ার করতে পারেন। আর হচ্ছে আমি তাহলে একটা স্টোরিতে চলে যাচ্ছে, ফাহাদ চলে যাই তাহলে একটা স্টোরিতে, নাকি হ্যাঁ রোজা অবশ্যই আপু? অবশ্যই, তবে আমি চাই কি আগে আমাদের গেস্টের স্টোরি গুলো শুনতে, আচ্ছা, হ্যাঁ, শিওর শিওর শিওর, স্টোরি গুলো হচ্ছে মানে বেশি ইন্টারেস্টেড হয়। ওকে ওকে, So, আমরা চাচ্ছি সরাসরি রোজার আম্মুর কাছে যেতে। তো আন্টি যদি আপনার স্টোরিটা আন্টি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি কি আমাদের শুনতে পাচ্ছেন? হয়তো বা কোনো একটি কারণে সমস্যা হচ্ছে। হয়তো টেকনিক্যাল প্রবলেমস এর কারণে। আচ্ছা যাই হোক, আমরা আন্টির কাছে হয়তো পরে আসি। তো সামির ভাই আচ্ছা, যেটা ঠিক আছে। বলছিলেন। আচ্ছা, তাহলে আমি একটা ঘটনা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আমাদের ফেসবুক পেজে আমরা ময়মনসিংহ এর একটা স্থানের ঘটনা বলবো, একটা এরিয়ার ঘটনা বলবো। তো আপনারা যেতে মানে একটা ছবিতে আপনারা দেখবেন যে একটা লম্বা তেঁতুল গাছ, অনেকগুলো গাছের মাঝখানে। তো স্টোরিটা আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে নেয়া, মানে ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ওর বিভিন্ন রকম মানে ব্যস্ততা থাকার কারণে ও বলতে পারেনি এসে। তো আমি বলতেছি যে ওই তেঁতুল গাছটা মানে অনেক ঘটনা এটাকে নিয়ে। তো আমাকে তো আসলে সব ঘটনা বলেনি, তো ওর সাথে আসলে যেটা ঘটেছে সেটা আমি বলতেছি যে ওই তেঁতুল গাছের পাশে পাশে হচ্ছে একটা মানে একটা ঘর, যেটা হচ্ছে ওর মামার ঘর। তো ঘটনা হচ্ছে ওর মামা যেদিন মারা যায়, তো ওর মামা যেদিন মারা যায় সেদিন ওদের নানু বাড়ি থেকে মামার বাড়িটা হয়তো একটু দূরে, যতটুকু আমাকে বলেছে, আমি ভুল না করলে ও যতটুকু বলেছে যতটুকু মনে করতেছি সেটা হচ্ছে যে ওর মামা বাড়িটা একটু দূরে ওই তেঁতুল গাছের সাথে। তো ঘটনা হচ্ছে এরকম যে ওর মামা যেদিন মারা যায়, তো ওর মামার বাড়িতে ওকে একা পাঠানো হয় থাকার জন্য, মানে ওকে মূলত একা পাঠানো হয় থাকার জন্য। এন্ড ওই ঘরের পাশে হচ্ছে তেঁতুল গাছটা। এন্ড এরপর ও নর্মালি আসে, মানে ও একটু ভয় কম পায়, তো সেক্ষেত্রে আর কি ও একাই আসে থাকতে। তো ওর ঘুম আসে না, মানে আমরা সাধারণত ঢাকার মানুষজন আসলে গ্রামে গেলে এত তাড়াতাড়ি আসলে ঘুম আসে না। তো ওর দুইটা বা আড়াইটার দিক দিয়ে, মানে যতটুকু বললো আমাকে, যে ও জানালা দিয়ে কিছু ফিল করে যে মানে ঘরটা দিয়ে মানে কে জানি রাউন্ড দিচ্ছে। মানে আপনার ঘরের পাশে যদি কেউ, গ্রামে তো আসলে একদম নিস্তব্ধতা থাকে, কোন রকম এক্সট্রা নয়েজ থাকে না, তো তখন যদি আপনি ফিল করেন যে আপনার ঘরের পাশে দিয়ে কেউ রাউন্ড দিচ্ছে হেঁটে হেঁটে, তো ও যেহেতু ভয় পায় না, ও খুব সাহস করে ভাবে যে মানে এটা নিশ্চয়ই কোনো একটা চোরের কাজ, বা আমি হয়তো বাসায় আজকে একা, তো সেই কারণে হয়তো মানে চোর আসছে বা এরকম একটা ধারণা হয় ওর। ও আসলে ভুলে যায় যে ও ইমিডিয়েটলি তেঁতুল গাছটার পাশে এই বাসাটা। তো এরপর ও ঘটনা যতটুকু আমাকে বলে যে এরপর ওরা সেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, মানে এরপর ও আর কি বের হতে যায়। বের হওয়ার আগে ও ফিল করে যে 3-4 বার এরকম রাউন্ড দিতে থাকে। 3-4 বার রাউন্ড দিতে থাকার কারণে ও তাও ভাবে যে এটা হয়তো চোর বা অন্য কিছু, মানে আসলে ভয়টা ওভাবে পায় না। তারপর ও
আসলে বের হয়, সাহস করে এক পা দুপা করে বের হয়, এন্ড ও আশেপাশে চেক করে এন্ড ফিল করে যে আশেপাশে কিছু নেই, এন্ড ওর ইমিডিয়েট পাশে হচ্ছে সেই তেঁতুল গাছটা। তো এরপর সে তার কাজ শেষ করে সে যখন ঘরে একটা পা দিবে, ঠিক তখন ওর মাথার উপরে 3টা তালির আওয়াজ শুনতে পায়, মানে পরপর 3টা তালি। লাইক ওকে হয়তো অ্যাপ্রিসিয়েট করা হলো। তো এরপর আসলে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। একে হচ্ছে যে ওই মামার বাড়ির আশেপাশে আসলে কিছু নেই। তখন ওর আসলে মনে পড়ে যে এই তেঁতুল গাছটা রিলেটেড অনেক রকম ঘটনা আছে। তো তখন আর কি ইমিডিয়েটলি ও বেডে চলে যায় আর কি, সে ঘুমায় পড়ে। তখনও ফিল করতেছিল যে বাড়ির আশেপাশে কে জানি রাউন্ড দিচ্ছে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, তো ও ওর আম্মুকে গিয়ে বলে যে আম্মু, আমি তো রাতের বেলা আসলে এরকম ফিল করলাম বা কি জানি তালি দিল। তখন ওর আম্মু বলে যে তুমি কি পাগল? তুমি মানে এই বাসা থেকে তুমি প্রথমত মানে সেখানে তুমি একা ছিলা, হ্যাঁ, আর তুমি সেখান থেকে আবার একা বের হয়েছো। তো এরপর ওকে কিছুক্ষণ বকাঝকা করে, এরপর বলে যে রাতের বেলা আসলে যদি কেউ এখানে একা বের হয়, আসলে সচরাচর তাকে ছাড় দেওয়া হয় না, কোনো না কোনো ভাবে ক্ষতি করা হয়। তো আমার কাছে আসলে ঘটনাটা মনে হচ্ছে যে আপনি যদি নিজেকে একটু ফিল করতেন, আজকের এই ঠান্ডা ওয়েদারে আপনি কোন একটা টিনের ঘরের ভিতরে একা শুয়ে আছেন, আপনি ফিল করতেছেন যে আপনার পাশ দিয়ে কি জানি হাঁটতেছে, পুরো ঘরটা রাউন্ড দিতেছে, এন্ড আপনি আসলে কিছু করতে পারতেছেন না। এন্ড আপনি যখন বের হয়ে যখন ঘরে ঢুকতেছেন, আপনার 50-60 মিটার আশেপাশে হয়তো কেউ আপনার নাই। আপনি একা ফিল করতেছেন যে একটা সাউন্ড শুনলেন, 3টা তালির আওয়াজ শুনলেন। তো সাধারণ যে কোনো একটা মানুষ ভয় পেয়ে যাবে, ওর ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। আর আমি আরেকটা ছবি পোস্ট করেছি, সেই ছবিটা হচ্ছে আপনার একটা ঘরের ছবি, ময়মনসিংহের সেই ঘরটা। এই ঘরটাকে আসলে অভিশপ্ত না কোন রকম একটা খারাপ ভাষা বলেছিল যে এখানে আসলে থাকলে পরিবারে কেউ একজন মারা যায়। মানে এটা নিশ্চয়ই খুব বেশি ফ্যামিলিয়ার সবার জন্য ঘটনাটা, তাই ও এত সাহস করে আমাকে বললো যে সমস্যা নেই, তুই বলিস যে আমাদের এই বাড়িটায় আসলে যারা থাকে তাদের ফ্যামিলির কেউ একজন মারা যায় বা একটা হিউজ রকমের প্রবলেম হয়। সেই টঙের সেই টিনের বাড়িতে যদি আসলে আপনি থাকেন এরকম একটা পরিবেশে, আপনার আসলে কেমন লাগবে। তো এই ছিল আমার বন্ধু, ওর নাম হচ্ছে তৌফিক বিন আকাশ, ও আমাকে ঘটনাটি বলেছে। ঘটনা হচ্ছে ময়মনসিংহের একটি ঘটনা। আমি আশা করছি যে ওকে আমি খুব দ্রুত আমার সাথে নিয়ে আসবো, কারণ ওর কাছে ওই তেঁতুল গাছ এবং ঘর রিলেটেড আরো কিছু স্টোরি আছে, সেগুলো হয়তো বাবা আমাকে বলেনি। আমাকে বললে আমার আসলে মনে নেই, তাই আমি বলতেছি না, কারণ ও এসে বললেই হয়তো ভালো হবে। তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে আপনারা আসলে কিভাবে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে www.facebook.com/2am_the_night_stars, এবং আপনারা যদি আমাকে কোনো রকম ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইলে আপনারা পাঠাতে পারেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আপনারা দুভাবে স্টোরি পাঠাতে পারেন, হয় মেইল করতে পারেন অথবা আপনাদের ভয়েস রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন, অথবা আপনি যদি ঘরে বসে আমাদের শোতে কথা সবাইকে আপনার জীবনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, খুব সহজে ঘরে বসে ফোনের ডিসকর্ড অ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘটনাটা বলতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আচ্ছা, তো রোজার কাছ থেকে আমরা যে স্টোরিগুলো শুনতে চাচ্ছিলাম, সো রোজা, তুমি যদি তোমার নেক্সট স্টোরিটা বলতে আমাদের সাথে, তাহলে। হ্যাঁ, অবশ্যই আমার নেক্সট স্টোরিটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো এই স্টোরিটা হচ্ছে আমার কাজিনের সাথে। আমার কাজিন ইডেন মহিলা কলেজে পড়ে।
তো সে হোস্টেলে থাকে, তার একটা স্টোরি আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো আমরা সবাই জানি যে ইডেন মহিলা কলেজের হোস্টেলটা এনভায়রনমেন্টটা এত বেশি ভালো না। আচ্ছা তো যারা থাকে তারাই আর কি বলে, আর কি আমার কাজিন থাকে বলে। আচ্ছা তো তার ফ্রেন্ডের সাথে ঘটে যায় একটা ঘটনা আমি এখন শেয়ার করব। তো আমরা সবাই জানি যে হ্যালোইনে আমরা সাধারণত দেখা যায় পার্টি করে মানুষ, অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সো এরকম হোস্টেলেও ওরা করে। তো একদিন একটা হ্যালোইনের দিন, আমি যে ঘটনাটা বলতেছি এটা হ্যালোইনের দিন। তো আচ্ছা হ্যাঁ এটা ওই কোন দিন, সালের ঘটনা আপনি যদি একটু মেনশন করতেন? এইটা হচ্ছে আপনার 2007-এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক আগের ঘটনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি, বলেন। অনেক আগের ঘটনা। তো সেই সময় ঘটনা, তো হ্যালোইনে তো সাধারণত হয় কি একটা রুমে 4-5 জন থাকে। তো পাশের রুম থেকে ডেকে এনে ওরা পার্টি করে কোনো অনুষ্ঠান হলে, এরকমই তো সাধারণ সব ফ্রেন্ডরা আচ্ছা, মিলে আচ্ছা। একসাথে হয়। তো ওরা ডিসাইড করলো যে ওরা ওই দিন রাতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করবে। তো ওরা যারা ফ্রেন্ড সবাই এক ঘরে এসে পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করবে এরকম। তো তাদের মধ্যে একটা ফ্রেন্ড সে মনে মনে ভাবলো যে সবাই যখন পার্টিতে চলে যাবে তো তখন আমি একটা ভূতের সাজ দিয়ে ওদেরকে ভয় দেখাবো, এইরকম একটা মনে মনে একটা জাস্ট প্ল্যান করে। এরকম একটা থাকে না, আমরা তো মনে হ্যালোইনে মনে তো আসলে একজন হ্যাঁ, একজনকে ভয় হ্যাঁ, দেখানোটা একটা অবশ্যই এটা একটা ট্রেন্ড, একটা রিচুয়াল। রাইট রাইট ওকে ইয়েস, ট্রেন্ড ফ্যাশন। তো সে মনে মনে এরকম একটা প্ল্যান করে, মজার একটা প্ল্যান করে যে আমি এরকম সাজবো, ওরা হয়তো আমাকে চিনবে না, আমি এরকম যে ভয় দেখাবো সবাইকে। তো সবাই এখন পার্টির দিন রাতের বেলা বলতেছে যে চল চল চল, এখন সময় হয়ে গেছে আমরা যাই, ওরা তো ডাকছে আমরা এখন যাবো। এখন ও বলতেছে কি তোরা যা, আমি একটু পরে আসতেছি, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসতেছি। বলে কি কাজ? না চল একসাথে যাই, যাবো যখন একসাথে। বলে কি না তোরা যা, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, আমার একটু কাজ আছে, তোরা একটু যা আমি তো আসবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় বললো। তো ওরা যখন চলে যায় মেয়েটা সাজলো, মেয়েটা সাদা শাড়ি পরেছিল, তার চুলগুলা ছিল অসম্ভব লম্বা। সে চুলগুলা ছাড়লো, সে মেকআপ করলো, চেহারাকে সাদা করলো, সে ঠোঁটে লাল লিপস্টিক লাগালো, অ্যাকচুয়ালি রং দিয়ে যে ব্ল্যাকটা তৈরি করা হয় ওরকম তৈরি করলো। সে হুবাহু একটা ভূত সাজা ট্রাই করলো, ভূত না আর কি, যাই হোক একটা সাজা ট্রাই করলো। অদ্ভুত একটা নাকি স্বাদ ছিল তার। তো সে সাজলো, সাজার পর সে রেডি, খালি পায়ে সে বের হলো। যে সেজেছে তার রুমটা ছিল দোতলায়, সে যাবে এখন 3 তলায়। আচ্ছা দোতলায় আসলে কেউ ছিল না, 3 তলায় সবাই ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ উপর আচ্ছা, নিচের আচ্ছা। ব্যাপার আর কি। আচ্ছা তো এরকম সে এখন খালি পায়ে বের হলো, সে আস্তে আস্তে যাবে এখন, যাতে কেউ টের না পায়, কেউ না দেখে যে হুট করে একটা ভয় দেখাবে, এরকম একটা প্ল্যানিং। তো সে উঠতেছে সিঁড়ি দিয়ে, সে সাডেনলি ফিল করলো যে তার সাথে সাথে কে যেন একজন উঠতেছে। তো সে ভাবলো যে না এগুলা কিছু না। সে আবারও যখন উঠতেছে, আবারও ফিল করলো তার সাথে সাথে কেউ উঠতেছে। সে ভাবলো যে আচ্ছা একটু আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে উঠলো, তাও তখন ফিল করতেছে কে আসতেছে। তারপর সে ভাবলো যে আচ্ছা আমি একটু জোরে জোরে উঠি। সে জোরে জোরেও যখন উঠতে যায় তখনও সেমই তার ফিল হয়, কিন্তু সে দেখতেছে যে না তার ছায়া আছে, কিন্তু কেউ যদি থাকতো তাহলে তো তার ছায়াটাও তো দেখা যেত, তাই না? যদি অন্য কোনো আদার্স সেটাই। কোনো পার্সন থাকে। সেটাই তো, সে উঠতেছে, যখন তার ভয়টা বেশি হলো, সে বুঝতেছে যে না এবার কেউ আছে আমার পিছে। আচ্ছা সে যখন ঘুরে তাকালো, হুম হুবাহু তার মতো একজন। ও মাই গড সে
মানে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের আশেপাশে যে জিনেরা থাকে আমাদের রূপ কিন্তু ধরতে পারে। অবশ্যই পারে। হ্যাঁ হ্যাঁ, সে নিজে একটা অদ্ভুত একটা সাজ দিয়েছে, কিন্তু সে যখন পিছনে ঘুরে তাকালো অদ্ভুত তার মতোই সেম একজন তার দিকে তাকিয়ে আছে এরকম। মানে সে এক চিৎকার দিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, লাইক মিররের মতো এক পড়ে নিজের যাওয়ার পর তো একটা তার পার্সোনালিটি তার সামনে দাঁড়িয়ে আছে। জি জি, মানে এটা একটা মানে কি বলবো, এটা যে দেখছে আর কি তারই ফিলিংস বলবো আমরা। আপু আপনাকে শুনতে পাচ্ছি না কোনো কারণে। ফাহাদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? না না, আমিও শুনতে পাচ্ছি না। আচ্ছা, উনি আর কি Senseless হয়ে আমাদের যায়। সাথে, আপু আমরা আসলে আপনাকে শুনতে পাইনি। আপনার নেটওয়ার্কে হয়তো একটু ঝামেলা ছিল। আপনি যদি একটু ওখান থেকে একটু কন্টিনিউ করতেন, যে সে আর কি তার হুবহু একজন দেখে এসে হ্যাঁ তার শিওর বলতে। শিওর, অবশ্যই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো হুবাহু দেখে তার শরীর নীল হয়ে যায়, একদম নীল হয়ে যায়। আমাদের শরীর সাধারণত মানে ভয় কি নীল হয়ে যায়, আসলে কিভাবে নীল হয়ে যায় এটা তো অ্যাকচুয়ালি আল্লাহ পাক ভালো জানে। সে চিৎকার করে সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা ফেটে যায়, সবাই বের হয়ে আসে দেখে, মানে সবাই কনফিউজড যে এটা কি আসলে মানুষ নাকি, মানে এরকম অদ্ভুত সাজ দিলে সবাই তো কনফিউজড হবে যে এটা কি আসলে মানুষ নাকি। পরে দিয়ে সবাই চিন্তা করে যে আসলে ওদের একটা ফ্রেন্ড তো এখনো আসেনি। পরে দিয়ে ওরা যখন চুলটা সরায় তখন দেখে যে না, এটা তো ওদেরই ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা রোজা, আমি একটু interrupt করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ইয়েস ইয়েস, তুই তুই যেটা বলতেছিলি যে হ্যাঁ হ্যাঁ তোর আপু সেন্সলেসে পড়ে যায়, এন্ড হচ্ছে এই যে জিনটা অ্যাকচুয়ালি সে হচ্ছে তোর আপুর রূপ নেয়। তার মানে কি এই জিনটা হচ্ছে ওই পার্টির মধ্যে আসে সবার সামনে? আবার হয়তো তার নেটওয়ার্কে ঝামেলা দিয়েছে। যাক, ফাহাদ, আপনি কি অবশ্যই শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ সবাইকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আমি তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমি দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/2mthenightstars.com। সরি, .com না, আপনি নর্মালি সার্চ দিলেই হবে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ। এবং আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন। রোজা আপু, আপনার নেটওয়ার্কের কারণে আর কি আমরা আবার আপনার সাথে আর কি যোগাযোগটা আসলে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি যদি কাইন্ডলি একটু আবার একটু কন্টিনিউ করতেন। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, হ্যালো। আচ্ছা আচ্ছা, তো রোজা, এবার তুই তোর কাহিনীটা যেখানে ছিল ওইখান থেকে হচ্ছে কন্টিনিউ কর। যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করবো। ওকে, না ঘটনাটা হচ্ছে আপনার সিঁড়িতেই ঘটে যায়, মানে সে যখন উঠতে থাকে তখনই ঘটনাটা ঘটে যায়, সে পৌঁছাতে পারেনি তখন। আর সে আচ্ছা, চিৎকার আচ্ছা। করে সিঁড়ি থেকে পড়ে যায়, তার শরীর হুম। নীল হয়ে যায়, আচ্ছা, মাথা ফেটে যায়, পরে তাকে তুলে ডক্টর দেখানো হয়। না ফাহাদ, আসলে যেটা বলবো সুস্থ এই করা ব্যাপারটা হয়। আসলে খুবই আমি একটা ব্যাপার। সেটাই আমি যেটা কোশ্চেন আপনার করেছি। হুবহু কাউকে দেখছেন হ্যাঁ। একদম ইমিডিয়েটলি আপনার সামনে রাতের বেলা সিঁড়িতে, যেখানে আপনি আসলে কাউকে ভয় দেখানোর জন্য গিয়েছিলেন, এন্ড আপনার সাথে আসলে ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই হল কেন্দ্রিত মানে মানে এরকম কোনো কি গুজব আছে যে সেখানে আসলে প্রায় এরকম ঘটনা হয়, বা ওই জায়গাটা আসলে একটু হন্টেড প্লেস এমন হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এরকম অনেক ঘটনা ঘটেছে ওই হোস্টেলটাতে। অ্যাকচুয়ালি পরিবেশ আচ্ছা আপু, তাহলে আপনি যেখানে আপনার স্টোরিটা ভালো হয় না কন্টিনিউ সেখানে করেন, তো আমরা সমস্যা নেই, সবাই আপনি জানি। কন্টিনিউ করতে পারেন। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে পরিবেশের একটা ব্যাপার স্যাপার থাকে। আমরা জানি আমাদের আশেপাশে অনেক
জিনেরা থাকে, ভালো জিন থাকে, খারাপ জিন থাকে। ভালো সেটাই। পরিবেশে আপনার জিন থাকে অথবা ভালো জিন থাকে, না, কিন্তু আসলে খারাপ পরিবেশে আপনার পরিবেশটা কোনো ম্যাটার না। বিষয়টা হচ্ছে যে মানে মানুষের মধ্যে ভালো খারাপ মিলেই তো আসলে মানুষ, জিনদের মধ্যেও অ্যাকচুয়ালি সেটা। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, পরিষ্কার হ্যাঁ হ্যাঁ পরিচ্ছন্নতার হ্যাঁ, সেটা ব্যাপারটা সেটা অবশ্যই। এটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, মানে এই নোংরা পরিবেশের জায়গায় আর কি কথাটা আমি আমরা বলতে বলে চাচ্ছি, থাকি আর কি পরিষ্কার পিশাচ, পরিচ্ছন্নতার ব্যাপারটা। এমন এমন ধরনের, মানে ওটা একটা জিনই থাকে, বাট আমরা আসলে মানে প্রচলিত একটা কথা, হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ, পিশাচ খারাপ বলি জিন আমরা থাকে আর কি তাদেরকে। আপনার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আসলে কি হয় আপুটা, খারাপ জিন। তারপর সেন্স ফিরে হ্যাঁ, আসার পর তারপর আসলে কি আসলে হয়? মেয়েটা, কি বলবো, মেয়েটা টিল নাও পাগল, পাগল হয়ে গেছে মেয়ে। মানে মানে স্টিল সে পাগল? কথা বলে না, স্টিল পাগল। মানে যে তার মানে এমন একটা কি শখ খেয়েছে হয়েছে, আসলে। মানে মানে সে মানে সবাইকে ভয় পায়, সবাইকে, ইভেন তার বাবা মাকে পর্যন্ত সে ভয় পায়, সে অন্ধকারে থাকতে পারে না। মানে কি একটা অবস্থা, মানে যে নিজে চোখে দেখবে সে আর ফিল করবে এরকম টাইপস। থ্যাংক ইউ সো মাচ এগেন। আসলে ভাই আমি Welcome. এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই। রোজা যেটা বললো যে পাগল, আমরা কিন্তু এর আগের যে ঘটনাটা শুনেছি, যে ওর নানুর ঘটনাটা, উনি বোবা হয়ে যায়। মানে And দুটাই এখন কিন্তু যে আসলে খুব ঘটনা- মানে একদম ট্রমাটিক একটা সেটাই স্টোরি, মানে একটু স্যাড, মানে আপসেট হয়ে যাওয়ার মতো একটা স্টোরি। কারণ একজন আসলে কথা বলতে পারতেছে না, ইটস বিন লং টাইম, আরেকজন আসলে মেন্টালি একদম সিক হয়ে গেছে, কারোর সাথে মিশতে পারতেছে না। সেটাই। মানে আসলে আমরা অ্যাকচুয়ালি জিন যাকে যাকে ইফেক্ট করার ট্রাই করে, বাট লাইক হার্ট হুম, করার ট্রাই করে, তো দেখা যায় যে এখানের মধ্যে কিছু কিছু মানুষ হচ্ছে একেবারে বেশি এফেক্টেড হয়ে যায়, আবার কিছু কিছু মানুষ হচ্ছে কম এফেক্টেড হয়। তো এখানের মধ্যে আমরা যেটা দেখছি রোজাপুর কাছ থেকে, যে ওর নানু যেভাবে হচ্ছে, ওনার নানু যেভাবে হচ্ছে আর কি এফেক্টেড হয়েছে, যে বোবা হয়ে গেছে। এন্ড এরপরে আমরা যেটা দেখতেছি যে ওনার কাজিন হচ্ছে লিটারালি মেন্টালি সিক হয়ে গেছে। তো আমি এরকম কিছু ঘটনা শুনেছি আমাদের গ্রাম থেকে। তো আচ্ছা এরকম একটা স্টোরি বলবো পরে। তো আগে হচ্ছে আমি সামির ভাইয়ের কাছে যেতে চাই। ওকে। তো আমি আবার আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ আমরা আর কি আমাদের এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি আপনাদের রেসপন্স পাচ্ছি। And আমি আবার বলছি যে আমাদের আসলে গন্তব্যটা আপনাদের রেসপন্সের উপর। আপনারা আসলে যতটা বেশি রেসপন্স করবেন, আমরা তত বেশি স্টোরি নিয়ে আসবো। এন্ড এরপরে ফাহাদ, আপনি যদি কাইন্ডলি আপনার একটু ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা একটু বলতেন আমাদের। ফাহাদ, আপনি। অবশ্যই আমি আহ, জি জি জি, অবশ্যই জি, অবশ্যই আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। তো ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আজকে আমাদের যে পোস্টের মধ্যে দেখানো হয়েছে, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে বলা হবে। তো ব্ল্যাক ম্যাজিক আসলে এখানে কিছু ব্যাপার আছে, যেমন আহ, কেউ কেউ আছে যে ব্ল্যাক ম্যাজিক করে শুধুমাত্র হার্ট করার জন্য, কেউ কাছে ব্ল্যাক ম্যাজিক করে শুধুমাত্র মানুষকে এফেক্টেড করার জন্য, আবার কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করে শুধুমাত্র নর্মাল কিছু কারণে। তো এমন একটা ব্ল্যাক ম্যাজিক স্টোরি শেয়ার করতে চাচ্ছি। তো আশা করি সবাই স্টোরিটা মানে পছন্দ করবেন। তো এই ঘটনাটা অনেক বছর আগে, সেটা হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ডেরই। আমি তার নামটা অ্যাকচুয়ালি নিতে চাই না। So, ও যখন হচ্ছে Right. ছোট ছিল, তো ওদের ফ্যামিলিকে আসলে সবাই খুব পছন্দ করতো, বিকজ অফ ওরা খুব ভালো এস্টাবলিশ ছিল আগের কালে মানুষের এস্টাবলিশমেন্টটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যে একটা ফ্যামিলিতে দেখা গেল 4-5টা ভাই আছে, সো 4-5টা ভাইয়ের মধ্যে একটা হচ্ছে এস্টাবলিশড, তার ফ্যামিলিটা এস্টাবলিশড। সো এখানে হয় কি যে দেখা যায় যে একজন এস্টাবলিশ, তো অন্যরা হিংসা করে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়, আমরা যতটুকু বুঝি বা জানি, তাই না সাবির ভাইয়া? অবশ্যই, হ্যাঁ এটা হয়। তো এমনই, তো ওদের ফ্যামিলির উপরেও তাদের একটা মানে খারাপ নজর ছিল, যে ওরা এত এস্টাবলিশড, আমরা কিভাবে এস্টাবলিশ হচ্ছি না, বা আমরা কেন হতে পারছি না।
তো যার জন্য হয় কি অ্যাকচুয়ালি, তো মানে আমার যে ফ্রেন্ড আর কি, তো এই ফ্রেন্ডের বাবার উপরে ফার্স্ট হচ্ছে এরকম একটা ইয়ে করে, ব্ল্যাক ম্যাজিক করার ট্রাই করে, বাট আলহামদুলিল্লাহ সেটা ইফেক্ট করে না। এরপরে তারা যখন সফল না হয়, তারা আবার চেষ্টা করে যে এবার কোনোভাবে তাদের ফ্যামিলিকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে এফেক্ট করা যায় কিনা। তো এরপরে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, ও ও এই ব্ল্যাক ম্যাজিকটা যখন করে, তখন হচ্ছে ও মোস্ট প্রবাবলি 2 তে বা 3 তে পড়ে, এত ছোট একটা বয়সে। তো ওর ব্ল্যাক ম্যাজিকটা যেটা হয় সেটা হচ্ছে যে ওকে, মানে ও যেন রাতের বেলা ঘুমাতে না পারে এই রকমের একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো এখানের মধ্যে হয় কি যে ও যখন ঘুমাতে যায় তখন রাতের বেলা ঘুমানোর পরে মিডল অফ দ্য টাইমে দেখা যায় কি যে একটা বড় কালো ছায়ার মতো, মানে মানুষের শরীরের সাইজ যতটুকু তার থেকে 3 গুণ সমান বড়, এত বড় একটা সাইজের ছায়া দেখে যে জাস্ট ওর সামনে আসে। আস্তে 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 একটা টাইমে যে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তো এটা প্রথম দিন আসলে আর কি বুঝতে পারে না যে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো কিছুদিন যাওয়ার পরে অ্যাকচুয়ালি ওর ফুপি একদিন ওর সাথে রাতের বেলা ঘুমাতে আসে। যাই হোক, আসলে হয় কি যে দেখা যায় না যে আমার ফ্যামিলি মেট আমাদের সাথে ঘুমাচ্ছে বা আমাদের ফ্যামিলি মেট আমাদের সাথে আছে, তো এমনই একটা কিছু হয় যে ওর ফুপিও কিছু একটা কারণে ওই রুমে আসলে ঘুমাতে আসে। তো যখন উনি ঘুমাতে আসে, তো রাতের বেলা যখন ওনারা ঘুমের পর্যায়ে, তখন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওর ফুপি জিনিসটা খেয়াল করে যে এমন হচ্ছে, যে উনি ওই ছায়াটাকে দেখতে পায় যে বিশাল টাইপের একটা ছায়া, সেই ছায়াটা ওর সামনে আসছে। ওর ফুপি দেখার পরে জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এমন এমন হচ্ছে। তো যখন এটা দেখতে পারে, বুঝতে পারে, তখন ওর ফুপি ওই রাতটা পর্যন্ত থাকে। এর পরের দিন ওনারা যেটা করে সেটা হচ্ছে তাড়াতাড়ি হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, ওই এলাকার যে আর কি যে মসজিদ থাকে, সেই মসজিদের যে ইমাম সাহেব থাকে, ওনার সাথে ওনারা কন্ট্রাক্ট করার পরে ওনাদের বাসায় যখন ইমাম সাহেবকে নিয়ে আসে, তো আসার পরে উনি পুরো বাড়িটাকে পর্যবেক্ষণ করে। বাড়িটা যখন পুরোপুরি পর্যবেক্ষণ করা শেষ হয়ে যায়, তখন ওনারা আর কি যেই বিছানাটাতে অ্যাকচুয়ালি নাহিদ ঘুমাতো, আমার ফ্রেন্ডের নাম বলে দিলাম নাহিদ, তো ওই বিছানাটার নিচ থেকে অ্যাকচুয়ালি একটা হাড় পায়, লাইক হয়তো মুরগির বা গরুর, বাট ছোট একটা হাড় পায়। তো এরপরে হচ্ছে আর কি হুজুরা বুঝে যায় যে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বাট কে করছে বা কারা করেছে সেটার হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তো পরে হুজুররা হচ্ছে এই হাড়গুলো ফেলে দিয়ে হচ্ছে যেটা বলে আর কি প্রচলিত সমাজে ঝাড়ফুঁক করা, তো হুজুরেরা সেই ঝাড়ফুঁকটা করে দেয় নাহিদকে। তো এরপর থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম বা কিছুই হয় না। এরকম আরো একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আছে, সেটা হচ্ছে যে আমার অনেক আগের একটা ফ্রেন্ড, এটা আমি খুব রিসেন্টলি শুনছি, সো ওর কাছ থেকে আমার শোনা। তো হয় কি যে থাকে না, যেমন এর আগেও একটা বললাম যে ওদের ফ্যামিলি এস্টাবলিশড আর আশেপাশে মানুষ হচ্ছে সহ্য করতে পারছে না, সো এই ক্ষেত্রেও বিষয়টা সেম, যে এই যে ওরা এস্টাবলিশ একটা ফ্যামিলি, তো ওদের ফ্যামিলিটাও ওর যে খালা চাচা বা মামা বা ফুপা যারাই আছে, তো ওরা হচ্ছে আর কি দেখতে পারে না বা হিংসা হয় এরকম। তো এর থেকে করে কি যে মানে ওই ফ্যামিলিরা হয়তো বা ওদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে, বাট আমি ওর কাছ থেকে শুনি নাই যে কি হয় বা কিভাবে হয়। আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক যখন ওদের ফ্যামিলির উপরে করা হয়, তখন ওরা আস্তে 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 ওদের হচ্ছে মানে আর্থিক ভাবে আর কি প্রবলেম শুরু হয়, আর্থিক সংকটে পড়ে ওরা। আস্তে 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 মানে একটা পর্যায়ে ওরা পুরো ফ্যামিলি সেপারেটেড হয়ে যায়। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে ওরা পুরো ফ্যামিলি সেপারেটেড হয়ে যায়, এন্ড ওরা আর্থিক ভাবে এতটাই সংকটে চলে যায় যে ওদের ফ্যামিলি এখন যে বর্তমানে কোথায় আছে
সেটা অ্যাকচুয়ালি কেউ জানে না। এন্ড আমি যতটুকু লাস্ট কথা বলছি আমার ফ্রেন্ডের সাথে, ও আমাকে ও আমাকে বলছে যে আমাদের ফ্যামিলি ভালো আছে, বাট আমি জানি না অ্যাকচুয়ালি আদৌ কি ভালো আছে কিনা। So, এই ছিল মূলত স্টোরি। আই হোপ সবার ভালো লেগেছে। তো সামির ভাই, এবার যদি আপনি বলেন। আসলে ব্ল্যাক ম্যাজিকের শুরুটা মানে অন্যজনের ভালো লাগা, আপনার ভালো না লাগা, এভাবে আসলে আমাদের ব্ল্যাক ম্যাজিকের মানে আমার যতটুকু মনে হয়, কারণ আমরা অনেকেই একজন একজনের ভালো দেখতে পারি না, খুব বেশি অপছন্দ করি আমরা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই শুনছেন। আপনারা হয়তো বাহিরের এই ওয়েদারের সাথে আমাদের ঘটনাগুলো রিলেট করতে পারছেন, এবং যারা হয়তো অনেক বেশি ভয়ের স্টোরি চান, তারা এই ওয়েদারের সাথে আমাদের স্টোরিগুলো রিলেট করে হয়তো আপনারা শোটা এনজয় করছেন। এবং আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের ঘটনা আমাদের কাছে অবশ্যই পাঠান, কারণ আপনাদের ঘটনাটার উপরেই আমাদের ডেস্টিনেশন। তো ফাহাদ, হ্যাঁ ভাইয়া। তারপর বলো যে আসলে তোমার মানে রোজার আমার কাছে ও যেটা বললো, ওর যেটা দুটো স্টোরি বললো, যে আসলে মানে দুজনেই কিন্তু আমার মনে হয় যে দুটাই আসলে জিন রিলেটেড স্টোরি, তাই না? বিকজ একটা পুকুরের নিচে তাকে টান দেয়, আরেকজন হচ্ছে লাইক র্যান্ডম নিজেকেই দেখে। আচ্ছা, এই স্টোরিটা যে মানে যেটা বললো যে রোজার নানুর স্টোরি, হ্যাঁ সামির ভাইয়া, তো আমরা কিন্তু শুনেছি যে রোজার নানুকে হচ্ছে পানির নিচে টান দেয় and উনি হচ্ছে অনেক গোল্ড দেখতে পারে, রাইট? তো এমনই আমার একটা স্টোরি আছে যেটা আমি হচ্ছে ইন্টারাপ্ট করেছিলাম অনেক আগে, যে এরকম আমার একটা স্টোরি আছে। তো সেই স্টোরি হচ্ছে এমন যে লাইক আমি শুনেছি আমার গ্রাম থেকে, তো ওইখানে এমন একটা ছেলে থাকে। তো গ্রামের ছেলেরা অ্যাকচুয়ালি কি করে, ওরা কিন্তু পুকুরে বা নদীতে বা খালে অ্যাকচুয়ালি ওরা কিন্তু গোসল করতে আর কি এনজয় করে বেশি, তাই না? সো সো ওরাও এমন একদিন হচ্ছে মানে বিলে অ্যাকচুয়ালি গোসল করতে যায়। সো গোসল করতে যাওয়ার পরে যেটা হয় যে ওরা অনেকক্ষণ যাবত গোসল করে, লাইক 1 থেকে 1.5 ঘন্টার মতো গোসল করে। তো ওরা যখন মানে সবাই অ্যাকচুয়ালি হয়তো বা 5 থেকে 7 জন ছিল। তো ওরা যখন সবাই গোসল করে চলে আসে, মানে চলে আসতে নিবে, মানে রিটার্ন করবে বাসার দিকে, তো এই সময় ওদের মধ্যে যে ছেলেটার কথা বলছি, তো ওই ছেলেটা বলে যে সবাই একটু দাঁড়া, আমি একটু জাস্ট হাতটা ধুয়ে আর পাটা ধুয়ে আসতেছি, ঠিক আছে? হাত ধুয়ে আর পা ধুয়ে আসতেছি। তো ওরা বলে আচ্ছা ঠিক আছে যা। তো ওই ছেলেটা করে কি, হাত পা যখন ধুতে যায়, তো ও যখন বসে, মানে নদীতে তো অ্যাকচুয়ালি পাড়ে বসে হচ্ছে হাত পা ধুতে হয়, তাই না? বিলে বা পুকুরে যেখানেই হোক। ও যখন বসে দেখে কি পানির মানে একেবারে পাড়ের একটু দূরে জাস্ট একটা, আমরা যেটা শুনি আর কি প্রচলিত কথা, যে পানির মধ্যে অ্যাকচুয়ালি পাতিলা দেখা যায়, পানির মধ্যে এটা দেখা যায় বা ট্যাগ দেখা যায়, এরকম অনেক কিছু অ্যাকচুয়ালি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শোনা যায়। হ্যাঁ, যে নদীতে এটা আছে ওইটা আছে। তো এরকমই তো ও দেখে যে একটা ড্যাগ, এরকম একটা কিছু দেখে সামথিং। সো ও করে কি ওইটাকে আর কি ধরতে চায়। লাইক পানিতে যদি একটা কিছু ভাসে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ধরার ট্রাই করি, বা কেউ কেউ আছে যে ইগনোর করে, কেউ কেউ আছে যে ওটা ধরার ট্রাই করে। সো আবার ও হচ্ছে কাছাকাছি থাকলে আর কি আমাদের একটা কৌতূহল জাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। তো ও যখন ধরতে যায়, সেটা হচ্ছে ওর পা ধরে পানির নিচে টান দেয়, ঠিক আছে? পা ধরে পানির নিচে টান দেয়। তো টান দিয়ে নিয়ে যাওয়ার পরে মানে ওর যে মানে ফ্রেন্ড গুলা থাকে, ওরা অ্যাকচুয়ালি দেখে যে ও এখানে নাই। কি হয়েছে, তো ওরা হচ্ছে পানির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। তো মানে অলমোস্ট 5 থেকে 10 মিনিট পরে ও হচ্ছে অটোমেটিক পানির নিচ থেকে ভেসে ওঠে, মানে সেন্সলেস অবস্থায়। তো ওকে হচ্ছে ধরে নিয়ে ওর বাসায় নিয়ে যায়, ঠিক আছে? তো রোজা যেটা বললো যে ওর নানু হচ্ছে আর কি বোবা হয়ে যায়। হ্যাঁ, তো এই ছেলেটাও এমন বোবা হয়ে যায়। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে আল্লাহর রহমত যার উপরে থাকে তার আসলে কিছু হয় না। সো
এই ছেলেটার উপর হয়তো আল্লাহ রহমত ছিল। So, সে মানে 5 থেকে 6 দিন বোবা থাকার পরে তার হচ্ছে মানে মুখ খুলে, ঠিক আছে? তো মুখ খোলার পরে সে যেটা শেয়ার করে যে আমি পানির নিচে যে মানে রোজার নানুর যেটা শুনলাম আমরা যে স্বর্ণ, ও বলে যে এরকম এরকম আমি পানির নিচে যে দেখলাম যে আমার সামনে 1 হাড়ি স্বর্ণ। হ্যাঁ, আমি দেখলাম 1 হাড়ি স্বর্ণ, আর আমার পাটা যে কে ধরে টানতেছে আমি এটা আসলে আহ কিছু দেখিও নাই বা আমি কিছু বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি আমার পা ধরে টানতেছে কে, ঠিক আছে? তো তারপরে হয়তো মানে কিছু হয় না তেমন। বাট দেখেন একটা জিনিস খেয়াল করেন স্যার ভাই, যে সবকিছু কিন্তু রিলেটেড। লাইক এইখানে রোজার নানুর ক্ষেত্রে যেটা দেখলাম যে উনিও স্বর্ণ দেখলো, আবার এইখানে যেটা দেখলাম যে এই ছেলেটাও স্বর্ণ দেখলো। তো এমন কিন্তু অনেক অনেক মানে প্লেস আছে বাংলাদেশের মধ্যে, গ্রাম অঞ্চলে এগুলো অ্যাকচুয়ালি বেশি হয়, যেরকম পানির নিচে যে দেখে স্বর্ণ বা এরকম অনেক রিলেটেড এরকম ঘটনা আছে আমরা যেগুলো শুনি অ্যাকচুয়ালি। তো এটা ছিল মূলত ঘটনা। তো রোজার নানুর ঘটনাটা শুনে মূলত আমার এই ঘটনাটা মনে পড়লো, দ্যাটস আমি শেয়ার করলাম। আশা করি সবাই পছন্দ করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফাহাদ এগেইন তোমার স্টোরিটা শেয়ার করার জন্য। মানে জি ভাই। আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরেকটা ঘটনা একটু বলতে চাই। ইতিমধ্যে আই হোপ আমাদের একজন গেস্ট জয়েন করে ফেলেছে, আমরা ইমিডিয়েটলি তার কাছে চলে যাব এরপরে। তো আমার কাছে ঘটনাটা মানে ভালো রকম ভয়ের লেগেছে, যে আপনারা হয়তো শুনলে ভয় লাগবে। আজকের আবহাওয়া অনুযায়ী আমার কাছে মনে হলো যে এই ঘটনাটা শেয়ার করা উচিত। তো ঘটনাটা আমি খুব শর্ট করে বলছি, কারণ আমাদের হাতে আসলে সময় একটু কম। এরপর আমরা আমাদের নতুন গেস্টের কাছে চলে যাব। আর স্টোরিটা বলার আগে আমি এবং ফাহাদ দুজনেই আমরা আমাদের সাউন্ড ম্যানেজার নাইমুলকে থ্যাংক ইউ দিতে হ্যাঁ চাচ্ছি হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমরা নাইমুলকে করতেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে যাচ্ছি যে এত সুন্দর একটা সাউন্ডের ম্যানেজ করা। সেটাই তো খুব নাইমুল, সাধারণ থ্যাংক ইউ কোনো সো একটা মাচ। ব্যাপার না। ওয়েলকাম। সেটাই। ওকে, দেন হচ্ছে আমি স্টোরিতে চলে যাচ্ছি। স্টোরিটা হচ্ছে আমাকে শেয়ার করেছে মুশফিক হাসানের ছোট ভাই তাশফিক হাসান। তো ওর কাছ থেকেই আসলে ঘটনাটা শোনা, বিকজ ও খুব মানে ভালো কাজ করতেছে, ঘটনা ভালো কালেক্ট করতেছে। তো ঘটনা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, যেহেতু আমরা কি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলতেছিলাম, তাই আর কি আমার আর কি মনে পড়লো হ্যাঁ যে হ্যাঁ আমাকে স্টোরিটা বলেছিল। স্টোরিটা আমি তোমাকে ভাব বলি। সেটা হচ্ছে যে মানে দুই বন্ধু, হ্যাঁ, এক বন্ধু হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করে, ঠিক আছে? আচ্ছা এন্ড ওরা একটা বিল্ডিং এরকম কাজ করতে গিয়ে একটা বই পায়, যে বইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার বই। তো সাধারণত আমরা যদি একদম প্র্যাকটিসিং মুসলিম না হই, তাহলে আমরা কিন্তু এইসব জিনিস নিয়ে খুব বেশি আমাদের এক্সাইটমেন্ট কাজ করে, যে আচ্ছা একটু দেখি, আর একটু দেখি কি হবে। এটা তো কিউরিওসিটি অ্যাকচুয়ালি জাগেই। এটা এক্স্যাক্টলি। তো এরকম করতে করতে ওরা একটা জিনিস পায়, যে ওখানে একটা জিনিস এরকম লেখা ছিল যে ইউ ক্যান বি ইনভিজিবল, মানে আপনি ইনভিজিবল হয়ে যেতে পারবেন। এখন এইটা করার ওদের আসলে মানে লোকটা আসলে তারা সামলাতে পারে না। তারা মানে চিন্তা করে যে আমরা করবো, আমরা দেখবো যে আসলে কি মানে ইনভিজিবল হওয়া যায় নাকি। তো করার পদ্ধতিটা ছিল এমন যে ওদের কোনো এক অমাবস্যার রাতে, বা যখন আসলে চাঁদের আলোয় মোটামুটি সবকিছু দেখা যাবে এমন কোন এক রাতে, মানে কোনো একটা সুইসাইড, হ্যাঁ, আত্মহত্যার লাশ লাগবে সেই দিনেরই। তো ওরা আগে থেকেই বলে রাখে যে এরকম বিভিন্ন যে কবরস্থানে যে মানে এরকম যদি আসলে লাশ আসে আমাদেরকে অবশ্যই বলবা। তো আর হচ্ছে ওদেরকে বলে যে এরকম লাশের চুল কেটে নিয়ে আসতে হবে। সেটা কি হচ্ছে যদি সুইসাইডাল মার্ডার হয় তাই তাহলে না সুইসাইডাল, হ্যাঁ রাইট, মানে কেউ যদি আত্মহত্যা করে আর কি। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তো অমাবস্যা আমার রাইট। তো ওরা এরকম হঠাৎ একদিন এরকম একটা নিউজ পায় যে হ্যাঁ এরকম একটা লাশ আসছে। তো স্বাভাবিক একটা কবরস্থানে তো আপনি যদি কোনো একটা লাশ চুরি করতে যান, আপনি অবশ্যই সকাল বা বিকাল বা সন্ধ্যায় যাবেন, আপনার অবশ্যই মধ্যরাতে যেতে হবে, কারণ তখন হয়তো মানে আপনাকে দেখার চান্স অনেক কম থাকে। তো ওরা দুই বন্ধু মিলে যায়, আর সেখানে লেখা ছিল যে গায়ের মধ্যে এক ধরনের তেল মাখতে হবে, এবং মেনশন করা থাকে যে তেলটা হচ্ছে অপবিত্র। আমার কাছে আসলে এখন নিউজটা নেই যে আসলে তেলটা কিসের, তেলটা ছিল অপবিত্র। এরপর ওরা পুরো শরীরে তেলটা মাখে,
ওরা দুই বন্ধু দুজন দুটি লোহার হাতল নেয়, যেন কোন রকম যদি কেউ দেখে ফেলে একজন আরেকজনকে যেন দূর থেকে ইশারা দিয়ে, মানে একজন হচ্ছে পাহারা দিবে, একজন হচ্ছে কবর খুঁড়বে। তো জিনিসটা কিন্তু খুব মানে গা কাটা দেওয়ার মতো। তো একজন কবর খুঁড়বে, একজন হচ্ছে পাহারা দেবে। যে পাহারা দিচ্ছিল তার হাতে ছিল হচ্ছে দুটো লোহার খঞ্জন টাইপের কিছু একটা, যেটা দিয়ে আসলে নয়েজ করা যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। বা একটা ইশারা দেওয়া যাবে। আর আরেকজন গিয়েছে হচ্ছে কবর খুঁড়তে। তো ব্যাড লাক কি হয় যে তারা যাওয়ার পর আর কি বৃষ্টি শুরু হয়। তখন হচ্ছে রাত অলমোস্ট 2টে বা 3টা বাজে। ওই সময়টায় আপনি মানে নিজেকে চিন্তা করেন একটু, আপনারা লিসেনার থেকে বলছি যে আপনি আমি কবরস্থানে। সেম কোশ্চেনটা করতে যাচ্ছিলাম। সেটাই লাইক মানে আমার কাছে কিন্তু প্রচন্ড লাগতেছে জিনিসটা, গায়ে কাটা দেওয়ার মতো যে আপনি কবরস্থানে বিকজ অফ শুধুমাত্র একজন একটা আছে। নরমাল সেন্সের মানুষ কিন্তু এত রাতে কবরস্থানে যেতে ভয় পাবে। তার থেকে বড় কথা হচ্ছে যে সেটাই কবরস্থান, সেটাই। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কবরস্থানে যে যে এত বড় বড় কিছু অ্যাটেম্প্ট নেওয়া, এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। মানে এটা আসলে লাইক রিস্ক এই কারণে কারণ জিনিসটা খারাপ, বিষয়টা সেটা। এক্স্যাক্টলি। তো এরপরে মানে প্রচন্ড বৃষ্টির কারণে যে বন্ধুটা আসলে কবর খুঁড়তেছিল সে মানে বুঝতে পারে যে আসলে কবরে তো আসলে পানি জমে গেছে, নতুন একটা লাশ। মানে সে চুলটা কেটে মুখে নিছে। তো এরপর আর কি যে পাহারা দিচ্ছিল সে অনেকক্ষণ ধরে ফিল করে যে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, মানে তার কোনো ডাক পাচ্ছে না, মানে তার কোনো রকম সাউন্ড আসতেছে না। সে চিন্তা করে যে আসলে কি হয়। প্রচন্ড বৃষ্টি পড়তেছে, দুজনই বৃষ্টিতে ভিজতেছে, একজন একজনের কোনো মানে খবর পাচ্ছে না। তো হঠাৎ সে আর কি চিৎকারের সাউন্ড পায়। একবার সে বাম দিক থেকে পায়, একবার সে ডান দিক থেকে পায়, একবার সে পিছন দিক থেকে পায়, একবার সামনে। একটু পরে খেয়াল করে যে যেই কবরটা তার বন্ধু করতেছিল সেখান থেকে তার বন্ধুর চিৎকারের আওয়াজ আসতেছে যে বাঁচাও, বা একটা গোঙানো একটা শব্দ, বা মুখে একটা কিছু নিয়ে আমরা যদি কিছু একটা চিৎকার করি সেক্ষেত্রে। এবং আমি আগে জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এরকম ছিল যে আপনি যে চুলটা কাটবেন লাশের চুলটা আপনি হাতে করে আনতে পারবেন না, লাশের চুলটা আপনার মুখে করে আনতে হবে। আচ্ছা এটা আচ্ছা ভাবুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জিনিসটা প্রচন্ড উইয়ার্ড, মানে আহ, উইয়ার্ড দূরের কথা, এটা স্কেরিস্ট লাগছে আমার কাছে, প্রচন্ড স্কেরি লাগছে জিনিসটা। আমি আমি আসলে জাস্ট আমার আই শরীরে হোপ ইউ ক্যান ফিল ইট, রাইট? যে এক্স্যাক্টলি আমি একটা আমার লাশের গুজবাম্পস হচ্ছে। মানে হ্যাঁ, লাশের একটা চুল কেটে আপনি মুখে নিয়ে সেটা নিয়ে আপনার ব্যাক করতে হবে। তারপর ওর ফ্রেন্ডটা যায়, গিয়ে দেখে যে কবরে আসলে পানি জমে গেছে, তার বন্ধুটার মুখে লাশটার চুল, তার বন্ধুটা তখনও মানে সে চুলটা ফেলেনি। এবং সে নন স্টপ মানে মানে সে দেখতেছিল যে তার বন্ধুকে পানির নিচ থেকে কেউ জানি টানতেছে। আচ্ছা মানে আচ্ছা পানি আসলে এত উঠে গেছিল লাশটা আসলে দেখা যেতেছিল না। তার বন্ধুর পাটা আটকায় গেছিল এবং তাকে নিচে টানতেছিল। তো যখন তার বন্ধু তাকে হাত দেয়, তো ইভেন মানে সে ফিল করতেছিল এটাও যে মানে সেও কিছুক্ষণ পর পড়ে যাবে, কারণ এত একটা ফোর্স আসতেছে নিচ থেকে, আচ্ছা কি জানি তার পা ধরে টানতেছে। এন্ড আচ্ছা। মানে এই জিনিসটা আসলে ফেস করার থেকে চিন্তা করতে গেলেই আর কি আমার মানে এটা অনেকবার গুজবাম্প হয়ে যাবে এক্স্যাক্টলি। যে আপনি পানির মাঝখানে দেয়ার ইজ একটা লাশ, হ্যাঁ, কিন্তু সে তো লাশ, সে আপনাকে কিভাবে টানবে? তাহলে আপনাকে টানতেছে তাকে, এটার কোনো আই ডোন্ট নো এটা কোনো কি আর কোনো আমি সায়েন্টিফিক সবচেয়ে বেশি ব্যাখ্যা আছে অবাক নাকি। হচ্ছে যেটাতে, সেটা হচ্ছে যে এত রাতে মানে আমি কবরস্থানে গিয়ে একটা কবরের সামনে দাঁড়ানো তো হচ্ছে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, তাই না? সেটাই। আচ্ছা, এরপরে যেটা হয়, উম, তার বন্ধুটা মানে তখন বুঝতে পারে যে আসলে চুলটার কারণেই হয়তো তাকে আটকায় রাখছে। তো সে আচ্ছা তখন বলে চুলটা মুখ থেকে ফেলে দেয়, এবং তারপর তার বন্ধুটা চুলটা মুখ থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে এক টানে আসলে তাকে উঠায় ফেলে তারা দৌড় দিয়ে কবরস্থান থেকে বের হয়ে যায়। And বের হয়ে যাওয়ার পরে আহ, তাদের আর কি পরের 16 দিন বা 17 দিন এরকম জ্বর থাকে। তো আমার কাছে এই ঘটনা ব্ল্যাক ম্যাজিকের মানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে হয়তো এত কিছু বলা নাই, কিন্তু মানে এই ঘটনার মধ্যে প্রুফ করা মানে বোঝা উচিত আপনার যে আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা মানে নিজের লাইফটা আসলে রিস্কের মধ্যে ফেলে দেবে এবং আপনাকে দিয়ে অনেক কিছু করাবে, সেটা অবশ্যই ভালো কিছু না।
তো যাই হোক, আই হোপ আপনাদের ঘটনাটা খুব ভালো লেগেছে এবং আপনারা শোটা এনজয় করতেছেন এবং আমরা আপনাদের কাছ থেকে আরো রকম রেসপন্স পাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের নতুন গেস্টের কাছে। আপনি যদি বলতেন আপনার নামটা বলে শুরু করতেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নীরব হোসেন প্রান্ত। আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, হয়তো বা কিছু টেকনিক্যাল প্রবলেমস এর কারণে। আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কের মানে এখন আসলে বৃষ্টি হচ্ছে, অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সেটাই। তো আই হোপ সুন সে আমাদেরকে জয়েন করবে। তো আমি তাহলে আমরা তাহলে রোজার কাছে যেতে পারি। রাইট, আমি এটাই বলছিলাম। তো রোজা আপু, আপনি যদি এরপর স্টোরি বলতেন আপনার। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য অ্যাগেইন। এক্স্যাক্টলি। সো আপু, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি আপু, আপনি কাইন্ডলি আপনার পরের স্টোরিতে চলে যান। হ্যাঁ, পরের স্টোরিটা আমি বলছি আমার সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। আচ্ছা এটা হচ্ছে আমি যখন আমার নানির বাড়িতে বেড়াতে যাই, দিনাজপুর ঘোড়াঘাট। আচ্ছা তো সেখানকার একটা স্টোরি বলবো। তো সন্ধ্যাবেলা আমরা সবাই নামাজ পড়ি, আমরা মুসলিম সুন্নি। তো সবাই একদম 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয় আমাদের। তো একদম ভোর সন্ধ্যাবেলা আজান দিয়েছে এমন, আমরা নামাজ পড়েছি। নামাজ পড়ে উঠানে আর কি সবাই মিলে বসেছি। সবাই মিলে না, অ্যাকচুয়ালি কেউ এখানে বা ওখানে এরকম এরকম টাইপসের। আর গ্রামে সাধারণত আপনার কারেন্ট থাকলেও লাইট তো আর সব জ্বালানো হয় না, হয়তো বা 1টা 2টা এরকম টাইপ। তো আমরা যত উঠানে আছি, আমরা উঠানের লাইটটাই জ্বালাইছিলাম। এরপর তো সবাই বসে আছি, কেউ কথা বলতেছিল। তো এমন সময় দেখলাম একটা অনেক জোরে বাতাস। আমরা ভাবছি যে কি অনেক জোরে বাতাস, তো ঝড় বাদল আসলে এরকম হয়, আবহাওয়া ঠান্ডা হবে এরকম। এতটা গায়ে মাখলাম না আর কি। তো আবহাওয়া তো আপনার ঠান্ডাও না গরম, আবার এত জোরে বাতাস। তো জিনিসটা আমার কাছে কেমন জানি একটু লাগলো, মানে নর্মাল বাতাস যেরকম সেই রকম না, মানে একটা জোরে এক সাইড দিয়ে একটা বাতাস গেছে এইরকম টাইপসের। সাধারণত ঝড় বাদলের বাতাস কিরকম হয়, একদম সব দিক দিয়ে যাবে, কিন্তু এটা একটা এক সাইড দিয়ে গেছে এই বাতাসটা। তো সাধারণত ভাবে আমি একটু ভয় পাই, বিকজ আমি অনেক ভীতু টাইপের, আমি প্রচন্ড ভয় পাই এসব। তো আমি তাকিয়ে দেখছি, আমি তাকিয়েই আছি, তাকিয়ে দেখতেছি জিনিসটা আসলে কি। দেখতেছি একটা এই সেট, মানে একবার এই পাশ থেকে বাতাস যাচ্ছে, একবার পিছন থেকে বাতাস যাচ্ছে, একবার সামনে থেকে বাতাস যাচ্ছে, মানে এক সাইড দিয়ে চিকন টাইপসের একটা বাতাস। মানে বাতাস আসলে তো মানে সব দিক দিয়ে বাতাস, কিন্তু এই স্টেপস কেন, আমি তাকিয়েই আছে জিনিসটার দিকে। পরে দেখি যে উঠানে কতগুলা পাতা ছিল, ছড়ানো ছিটানো কিছু পাতা ছিল। ওই পাতাগুলা একসাথে হয়ে এরকম ঘোরা শুরু করলো। অদ্ভুত একটা ব্যাপার, মানে একসাথে হয়ে ঘুরতে ঘুরতে উপরে উঠতে শুরু করলো জিনিসটা। যখন আমি দেখলাম, মানে আমার মুখ দিয়ে একটা চিৎকার আসবে না, চিৎকারটাও আসা এমন একটা অবস্থা, চিৎকারটাও আসে না। আমি রুমের মধ্যে গেলাম, যার পর আমার ছোট খালা থাকে ওখানে, আমি তাকে ডাক দিলাম যে এদিকে দেখে যে একটা জিনিস। সে আসলো, সে দেখলো যে আশেপাশে কোনো বাতাস নেই, আপনার উঠানের মাঝখানে কিছু পাতা ঘুরতে ঘুরতে উপরে উঠতেছে, ঘুরতে ঘুরতে নিচে নামতেছে এইরকম টাইপসের। মানে তাকিয়েই আছে জিনিসটার দিকে। এরপরে যখন দেখলাম এটা ঘুরতে ঘুরতে আরো পড়তেছে, তখন অনেক জোরে একটা চিৎকার দিলাম।
চিৎকারের সাথে আশেপাশে যারা আছে সবাই এসে পড়ছে। আসার হুম। পরে যে আমার যে নানা আচ্ছা আর কি, তিনি বুঝতে পারছে যে জিনিসটা আসলে কি। Actually তিনি বুঝতে পারছে যে জিনিসটা আসলে কি। তো বুঝার পরে তো তিনি ধরতে পারছে এটা জিন। ধরার পরে এখন তিনি আজান দিল। আজান দেওয়ার পরে উনি উঠানের মাঝখানে যে বলল যে বাবা, কোনো ভুল হইলে আমাদের ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না, তুমি বাবা যেখান থেকে আসছো ওখানে চলে যাও। এটা আচ্ছা। বলল। বলার পরে বিশ্বাস করবেন না, এত জোরে বাতাস আসছে, চাল উড়িয়ে নিয়ে গেছে। মানে আপনাদের মানে হ্যাঁ, আমাদের বাড়ির চালটা উড়িয়ে নিয়ে গেছে। মানে দেখে মানে অবিশ্বাস্য কাহিনী। চারদিক থেকে মানুষ ছুটে চলে আসছে। মানে কি হলো কি, মানে ঝড় বাদল হলে সব দিক থেকে হবে, আমাদের বাড়িতে কেন? মানে পুরো চালটা আসলে খুলে গেছে বা পুরো বাতাসে? চালটা খুলে গেছে, উড়িয়ে নিয়ে ওই মাথা থেকে সেই মাথায় নিয়ে। আচ্ছা তারপর আমরা ভয়ে শেষ। মানে ওই বাড়িতে মানে থাকা যাবে না ওই বাড়িতে। আসলে তো জিনিসটা যাই হলো, পরে ওই বাড়িতে আজান দেওয়া হলো, অনেক সূরা পড়া হলো, হুজুর বড় বড় হুজুরদের ডাকা হলো। এরপরে দিয়ে আল্লাহর রহমতে আর কি এখন আর কি সব ঠিকঠাক আর কি, এরকম আর প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে তো টুকটাক প্রবলেম হয়। মাঝে মাঝে টুকটাক প্রবলেম বলতে আপনার যেমন ফার্নিচার এক জায়গা থেকে আরেক জায়গায় সরে, যেমন চেয়ার। আপনি রাতেবেলা ঘুমানোর আগে এখানে থেকে সকালে উঠে দেখবেন এটা একটু অদল বদল হলো, এরকম টাইপসের মাঝে মাঝে দেখা যায়। আবার আপনার মনে করেন আপনি একটা প্লেট টেবিলের উপর রেখে গেছেন, বাইরে গেছেন, আওয়াজ শুনবে যে প্লেটটা ঠাস করে পড়েছে, ঘরে থেকে আসবে না, আপনার প্লেটটা পড়ে গেছে, কিন্তু ঘরে তো কেউ মানে নাই, কে ফালাবে? র্যান্ডম মুভমেন্ট হয় আর কি আপনাদের হ্যাঁ, র্যান্ডম সেই টাইপস জায়গাটা। এরিয়া। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল যে এমন এক জোরে বাতাস গেছে, চাল উড়িয়ে নিয়ে গেছে। মানে আমার নিজের চোখে দেখা, আমি এখনো সেটা ভুলিনি। মানে আসলে এটা আমার আমার আই থিংক কি এটা অনেক শক্তিশালী টাইপসের জিন। অ্যাকচুয়ালি আমরা জানি যে মানুষের থেকেও কিন্তু জিন বাঁচে অনেক বছর। আর আমাদের মানুষ জাতি বয়স্ক হওয়ার জিন আ- থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের মানুষ জাতি হওয়ার আগে কিন্তু জিনেরা আসছে। আমার যা মনে হয় এটা অনেক পুরাতন যুগের। বাট আমার মনে হয় কি জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যেখানে অ্যাকচুয়ালি আমার নানির বাড়ি, যে আমার নানির বাড়ি অ্যাকচুয়ালি জায়গাটা কিনে বানানো হয়েছে, মানে স্টিল এখনো আছে। তো আই মানে সেখানে আসলে কি কেউ থাকে এখন? হ্যাঁ হ্যাঁ, সবাই থাকে। আমার নানা মানে নানি still এখনো আছে। problem গুলো আর কি মানে ইউজ টু হয়ে গেছে আগে অনেক হতো, কিন্তু এখন দিন দিন কমে আসছে, এখন তো দেখাই যায় না, এখন আর কি দেখাই যায় না এমন টাইপস। ওকে। এই বাতাস নিয়ে আসলে মানে আমরা জানি যে এরকম সন্ধ্যার সময়টা মানে অনেক সময় না অনেক এরকম খারাপ। ধরনের বাতাস ফিল করে বা অনেক সময় অনেক রকম স্মেল পাওয়া যায়। যেরকম আপনি কখনো খুব প্রচন্ড বাজে দুর্গন্ধ পাবেন, অথবা আপনি হ্যাঁ হ্যাঁ, এটা আমি স্মেল পাবেন, actually- রুমের মধ্যে আতরের স্মেল পাবেন, এরকম অনেক কিছু আপনি feel এটা করবেন। আতরেরটা বেশি হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ এখন হ্যাঁ, আমার এটা আমি কাছে ফিল আমিও করেছি feel যখন করতেছি। আমার অ্যাকচুয়ালি আমার দাদি যখন মারা যায়, তখন মারা আচ্ছা। যাওয়ার কিছুদিন পর আমি আমার দাদির রুমে ঘুমাতে যাই একা একা, আমার খালার সাথে রাগ করে। আমি একা একা দাদির রুমে ঘুমাতে যাই, দেখি সাডেনলি রাত হয়ে গেছে, ঘুম আসে না, এদিক ওদিক করতেছে, কেমন যেন একটা আওয়াজ শুনতে পাই। কিছুক্ষণ পর পর একটা অদ্ভুত আওয়াজ, আমি মনে করি বিড়াল টিড়াল বা কিছু এরকম। ঘুম আসে না। হঠাৎ করে এত সুগন্ধ আর এত সুন্দর আতরের স্মেল। অ্যাকচুয়ালি এটা আতর ছিল নাকি গোলাপ জল ছিল? অ্যাকচুয়ালি গোলাপ জল বা আতর দুইটার একটা হবে। অনেক ঘ্রাণ, মানে আস্তে আস্তে ঘ্রাণটা অনেক গাঢ় হতেছে। এগুলা আর কি হয়তো পরহেজগার জিন আর কি, বা হ্যাঁ হ্যাঁ, ভালো ওরকম। জিন। মানে এগুলো আসলে আমি কোনো ক্ষতি করে না। ভয়ে যে একটা চিৎকার দিব, বা আমি ভয় কাঁপতে কাঁপতে নেমে ওই রুম থেকে বের হয়ে তারপর এক চিৎকার দেই। চিৎকারের সাথে সবাই আসে, দৌড়ে যখন যায় তখন তারা হালকা হালকা স্মেল পায়। মানে আমার চিৎকারের সাথে আর কি জিনিসটা চলে গেছে মেবি, এরকম আর কি। ওকে রোজা, থ্যাংক ইউ সো মাচ। আমরা Welcome. আবার আপনার কাছে ফিরে আসছি। আমাদের নেক্সট গেস্টের কাছে চলে যাচ্ছে। আপনি আপনার নামটা বলে যদি শুরু করতেন।
হ্যালো, আমি মেহরাব হোসেন প্রান্ত। আশা করি সবাই ভালো আছো তোমরা। জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আপনি আর কি, আমি যতটুকু জানি আপনি আপনার বাসার মধ্যে মানে আপনি এখন যে বাসায় অবস্থান করতেছেন সেই বাসায় আপনি অনেক কিছু ফেস করেছেন। তো সেই বাসা নিয়ে আসলে আপনি যদি একটু মানে ঘটনাগুলো বলতেন। হ্যাঁ, বাসায় আমি এখন যে বাসাটায় আছি এই বাসাটায় আমার ঘটনাগুলো ঘটছে প্রায় 1.5 থেকে 2 বছর আগে। তো আচ্ছা। প্রথম যখন ঘটনাগুলো শুরু হয় বাসায়, রাতে যখন ঘুমাইতে যাব এমন টাইমে মুভমেন্ট দেখি, অনেক কিছু ফিল করি, আসলে দেখি না, ফিল করি হয়তো কিছু মুভমেন্ট করতেছে, ফুটস্টেপ পাই। আমার হচ্ছে কম্পিউটার টেবিলটা যেখানে তার পিছনে হচ্ছে পুরো আমার রুমের 80%টাই পড়ে, তো ম্যাক্সিমাম সময় যখন ওইখানে বসে থাকি ফিল করি যে পিছনে কিছু একটা হাঁটতেছে, মুভমেন্ট করতেছে। হঠাৎ যখন পিছনে থাকি তখন আর কিছু দেখি না, তো বিষয়টা ওরকম ভাবে কেয়ার করি নাই, হয়তো কিছু নাই বা মনের ভুল এগুলো ভাবি। কিছুদিন পরে আমার বাসার ফ্যামিলি মেম্বাররাও ফিল করতে থাকে, আম্মু ফিল করে, আব্বু ফিল করলো, আব্বুকে জিজ্ঞেস করলে জিনিসটা অ্যাভয়েড করে, আমরা ভয় পাবো দেখে হয়তো বলে না। তো আম্মু আবার এইসব জিনিস প্রচন্ড ভয় পায়। তো আম্মু একদিন আমাকে বলতেছে বাসায় তো এরকম আমি মেবি কিছু ফিল করি, হঠাৎ ওয়েদার যে বাসার রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, বাইরের ওয়েদার ঠান্ডা থাকলেও ভিতরে থাকে গরম, হঠাৎ হঠাৎ এরকম চেঞ্জ হয়, ফুড স্টেপ আসে। তো আমি আম্মুকে আর কিছু বলি নাই এই ব্যাপারে, বলছি হয়তো এগুলো এমনি খেয়াল করো না ঠিকঠাক মতো বা উল্টাপাল্টা কিছু চিন্তা করো এর জন্য এগুলা হয়। তো দেন আমি এরকম কয়েকদিন যাওয়ার পর আরেকটু বেশি ফিল করতে থাকি, রাত্রে ঘুমানোর সময় প্রায় ঘুম ভেঙে যায় কোনো কিছুর সাউন্ডে, চেয়ার মুভমেন্ট করে। তখন আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে থাকি, দেন আব্বুকে জানাই। তা আব্বু বলে, আব্বু ফিল করছে, আম্মু ভয় পায় দেখে এগুলো কিছু বলে না। তো আব্বু বলছে আচ্ছা। দেখতে থাকো, ঠিক হয়ে যাবে আশা করি। এরকম আরো কিছুদিন যাওয়ার পরে প্রায় 1-1.5 মাস এরকম আর কোনো সমস্যা হয় নাই। দেন 1-1.5 মাস পরে হঠাৎ একদিন আমার ছোট বোন, ওর বয়স প্রায় 6-7 বছর, ও যখন রাত্রে ঘুমায় আছে প্রায় 2:30-3:30 বাজে, তখন ও হঠাৎ করে কান্নাকাটি করে ওঠে। সাধারণত আরো ছোট বাচ্চারা কান্নাকাটি করে, এই 6-7 বছরের বাচ্চা ক্লাস 2-3 ওরা সাধারণত ছোটবেলা কান্নাকাটি করে ঘুম থেকে উঠে না। তো হঠাৎ করে আব্বু আব্বু বলে কান্নাকাটি করে ঘুম থেকে উঠে আর ঘুমের চোখে বলতে থাকে আম্মু আব্বু কই জানি চলে যেতেছে, এদিক ওদিক আঙ্গুল দিয়ে দেখাইতে থাকে, এদিকে যেতেছে ওদিকে যাইতেছে। তোর আচরণটা হঠাৎ অস্বাভাবিক লাগে। আমিও কান্নাকাটির শব্দ শুনে উঠে যাই। আব্বু আম্মু সবাই বসে হঠাৎ ওর কাহিনী দেখতেছে, যে ওইগুলা বলতেছে। আব্বু পাশে শুয়ে আছে কিন্তু ও বলতেছে আব্বু নাকি এদিকে চলে যায় ওদিকে চলে যায়, বলে আব্বু দরজা খুলে চলে যেতেছে, আব্বুকে ডাক দাও। তো আচ্ছা। আম্মু প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি আসলে জিনিসটাতে শক, কি হইতেছে এরকম আগে কখনো ফেস করি নাই। তো আব্বু উঠা সূরা টুরা পরে আমার ছোট বোনের গায়ে ফুটও দিয়ে দেয়, দেন ও আস্তে আস্তে নর্মাল হয়। তারপরে ওই দিনের সিচুয়েশন নর্মাল হয়ে গেছে, সবাই ঘুমাই টুমাই গেছে। তারপরে টানা 15 থেকে 20 দিন সেম কাহিনী। আমার ছোট বোন হচ্ছে হঠাৎ ঘুম থেকে এরকম উঠে যায়, উঠে কান্নাকাটি শুরু করে, দেন সেম কথাই বলতে থাকে, আব্বু কোথায় যেন চলে যায়, ভাইয়া কোথায় যেন চলে যায়, শুধু একই কথা বলতে থাকে। তো এরকম যাওয়ার পরে আমার আম্মু বিষয়টা নিয়ে অনেক ভয় পায়, আব্বুকে প্রেসার দিতে থাকে কি হয়েছে, কোন একটা ব্যবস্থা করার জন্য, হুজুরের সাথে কথা বলার জন্য। তো আব্বু নিজেই পার্সোনালি জিনিসটা হ্যান্ডেল করতে চায়, হয়তো কোন সূরা টুরা দিয়ে ফুটও দিয়ে দেয়, ঘর বন্ধ করে দেয়, শোয়ার আগে ছোট বোনের গায়ে সূরা পরে ফু দিয়ে দেয়। কিছুদিন 2-1 দিন অফ থাকে, দেন আবার সেম কাহিনী হয়। তো আমার ছোট বোনের কন্টিনিউয়াসলি 15-20 দিনের কাহিনীর পরে একটা ব্রেক হয় প্রায় 10 দিনের। এর মাঝখানে আমি ফিল করতে থাকি আমার রুম থেকে রাত্রে 1-1:30 বাজে কে যেন 1-1:30-2টা মানে মিডনাইট যেটা বলি, ওই টাইমটাতে আমার রুম থেকে একটা গরম বাতাস ওই রুমে চলে যায়। ওই রুমে গেলে আমার ছোট বোন কান্না করে উঠে, কিন্তু এবার আর কিছু বলে না, শুধু কান্না করে উঠে, দেন আবার ঠিক হয়ে যায়। এরকম প্রায় অনেকদিন ফিল করি। ফিল করার পর আব্বুকে জানাই বিষয়টা, যে মাঝখানে তো বন্ধ ছিল, এখন আবার এগুলো শুরু হয়েছে, এরকম এরকম ঝামেলা। তো এটা বলার পরে আব্বু বললো ঠিক আছে দেখতেছি। আব্বু হুজুরের সাথে কথা বললো, তাদেরকে জানাইলো, কিন্তু কোনো স্টেপ ওরকম ভাবে নেওয়া হয় না যে ওনারা বাসায় আসছে দেখছে বা এরকম কোনো স্টেপ নেওয়া হয় নাই। তারপরে একদিন আমি আমার টেবিলে বসেছিলাম,
গেম খেলতেছি আর ফেসবুকিং করতেছি, হঠাৎ পিছন থেকে আমার রুমের যে এক্সট্রা চেয়ারটা থাকে ওই চেয়ারটা অনেক জোরে পিছনের দিকে পড়ে যায়। তো আমি ভাবছি ছোট বোন বা মা ধরতে যেয়ে ফালাই দিছে, পিছনে তাকে দেখি কেউ নাই। তো আমি উঠে যে চেয়ারটা উঠাই আর পাশের রুমে যায় জিজ্ঞেস করি আমার ছোট বোনকে ও কি রুমে আসছিল কিনা, চেয়ারটা ও সরাইছে কিনা বা ফালাইছে কিনা। ও বলে না আমি রুমে যাই নাই। দেন কিচেনে গেলাম আম্মুর কাছে, আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বললো না আমিও তো রুমে যাই নাই, আমিও ফালাই নাই। তা আমি আচ্ছা, নর্মালটাই তখন আসলে সময়টা কি ছিল, মানে দুপুর, রাত, সকাল এমন? মেবি সন্ধ্যার টাইম, আচ্ছা মাগরিবের আচ্ছা পর পর এশার আগে আগে, এই মাঝখানের সময়টা। আচ্ছা। আম্মু যেহেতু এগুলা ভয় পায় এর জন্য আম্মুকে আর ওরকম ভাবে বলি না। আম্মু বলছে, আচ্ছা তাহলে হয়তো এমনি এমনি শব্দ টব্দ পাইছে, আমি ইগনোর করে বিষয়টা চলে আসি। এন্ড সেকেন্ডে দুপুরবেলা আমার ছোট বোন হচ্ছে কোচিং এ ছিল, আমি বাসায় আমার পিসিতে বসে আছি, আর আমার আম্মু হচ্ছে মাত্র গোসল করে আসছে। গোসল করে আসার পরে দেন আম্মু ওই রুমে চুল টুল মুছতেছে, এমন সময় হঠাৎ করে আম্মু চিল্লান দিয়ে উঠে। তো আমি গেলাম, যা বলে আম্মু কি হয়েছে, চিল্লান দিলা কেন? তা আম্মুর চিৎকারটা ঠিক মানে সাধারণত এই মারা এই ধরনের চিল্লান দিয়া ওঠে না, হঠাৎ হুম, হঠাৎ ভয়টাই পাইছে এর জন্য হয়তো দিছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে আমার পিছন থেকে কে জানি চুল টান দিছে। আচ্ছা তো আমি বললাম না হয়তো তোমার গামছা দিয়ে চুল মোছার সময় টান টান লাগছে, এটা কিছু না। মানে আম্মুরে নর্মাল করে ট্রাই করলাম, আম্মু প্রচন্ড ভয় পাইছে। তো যাই হোক অনেক কষ্টে আম্মুকে নর্মাল টর্মাল করলাম, বুঝাইলাম, আব্বুকে ফোন দিয়ে জানালাম। দেন হচ্ছে ওই দিনের কাহিনী শেষ। তার 2 থেকে 3 দিন পরে সেম এরকম আমি বাসায় নাই, আমার ছোট বোনও বাসায় নাই, আম্মু আবার গোসল করে আসছে। এবার ওই রুমে আম্মু ভয় পাইছে এর জন্য আমার রুমে আসছে। আমার রুমে এসে আম্মু চুল মুছতেছে, কাপড় টাপড় গুলা গুছাইতেছে, আমার রুম টুম গুছাইতেছে। তখন এমন সময় আম্মুর কানে কে যেন ফিস ফিস করে কোন একটা কিছু বলছে, আম্মু সেটা খেয়াল করে নাই। আর মানে মেল ভয়েস ছিল, আর আম্মুর শরীরে প্রচন্ড গরম বাতাস লাগে। আম্মু দিনও চিৎকার টিৎকার দিয়ে ওঠে, দেন বাসা থেকে বের হয় পাশের বাসায় চলে যায়। আমাকে সরি। ফোন দেয়, আচ্ছা, মানে ছেলের একটা ভয়েস শুনতে পেয়েছি না আর মেইল কি আন্টি, ভয়েস, তাই না? আচ্ছা, ভারী তারপর একটা পাশের মেইল রুমে ভয়েস। যাওয়ার পরে কি হয়? পাশের আমার রুম থেকেই এটা শুনে দেন আম্মু বাসা থেকে বের হয়ে যায় ভয়ে, বের হয়ে আচ্ছা পাশের আচ্ছা আচ্ছা ফ্ল্যাটে চলে যায় আর কি। আচ্ছা দেন আমাকে ফোন দেয়, আমি আসলাম, যেহেতু আম্মু ভয় পাইতেছিল, খালি বাসায় আসতে ভয় পাইতেছিল। দেন আমি আসলাম, ওদিন আম্মু বললো এরকম ঠিক। এরকম কাহিনী। তো তখন আমার বিষয়টা একটু কেমন কেমন যেন লেগে ওঠে, যেহেতু আম্মু 2বার ফেস করে ফেলছে অলরেডি, আর স্বাভাবিক এমন কিছু ফেস না করলে বলারও কথা না। তো মায়েরও তো আশেপাশে আসলে একটা মানে বদার করার কথা না, হ্যাঁ ছোটখাটো বিষয়। এটাই। তো আশেপাশের মানুষজনকে জিজ্ঞেস করতে থাকি যে এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। পাশের যে আগে যারা ছিল এই বিল্ডিং এ পুরান, যারা অনেক দিন ধরে আছে, 5-6 বছর আমাদের আগে আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা এই ব্যাপারগুলা ইগনোর করছে কিনা আমি সঠিক জানি না। কি বলে না এরকম কোনো সমস্যা নাই তো, এরকম অনেকদিন ওনাদের জিজ্ঞেস করতে থাকি, যারা স্থানীয় আছে পরিচিত তাদেরকে জিজ্ঞেস করি। তো ওনারা বলে এই বাসায় তো তেমন কেউ থাকে না, তোমরা প্রায় 2.5-3 বছর আছো, তোমরা এতদিন এই বাসাটাতে আসো, নর্মাল যারা থাকে তারা 6 মাস 1 বছরের বেশি কেউ এই বাসায় থাকতে পারে না, চলে যায়। কেন চলে যায় এটা জানি না, এমনিই চলে যায়। ওনারা স্পেসিফিক কোনো কারণ দেন না, এটা নর্মালি হইতেই পারে, একজন যে বাসায় 2-4 বছর থাকবে এমন কোনো কথা নাই। তো ইজি ভাবে নিলাম নর্মাল ব্যাপারটা। দেন আমার একটা ফ্রেন্ড আছে এই এলাকাতেই থাকে, ওকে একদিন বিষয়টা জানালাম। ও বললো যে এই বাসায় ও ছোটবেলায় ওর ভাই, তারপরে ওর কাজিন টাজিন ওরা যারা ছিল, ওর আরো কিছু ছোট ছোট ফ্রেন্ড, ওরা সব মিলা এই বাসার 5 তলায় একজন মহিলার কাছে পড়তো, উনি হচ্ছে টিচার ছিল, ওদের পড়াইতো প্রায়। যেহেতু অনেক আগে থেকে ওরা এই বিল্ডিং এ আসা যাওয়া করে পরিচিত, ও আমাকে তখন ওই থ্রুতে বললো এই বিল্ডিং এর 5 তলায় আগে বারান্দাটাতে গ্রিল ছিল না, আর ওই বাসায় ছিল হচ্ছে ব্যাচেলার যারা, ও ব্যাচেলাররা ছিল। আর ওই বাসার যে কাজ করতো মহিলা আর কি, উনি ওই ছেলেগুলা দ্বারা হ্যারেস হয় আর রেপ এরকম কিছু একটা হয়। দেন ওই কাজ করতো মহিলাটা, ওই মহিলাটা ওই বাসার বারান্দাতে, যেহেতু গ্রিল ছিল না, ওই বারান্দা থেকে লাফ দিয়ে এখানে সুইসাইড করে। আর বারান্দাটা থেকে লাফ দিলে এমন যে জায়গাটায় পড়বে সেটা হচ্ছে একদম আমার দরজার সামনে, যেহেতু আমার বাসা হচ্ছে নিচতলায়, একদম আমার দরজার সামনে। তো আচ্ছা ওর এই
কথাটা হয়তো বানায় বলতে পারে, মানে ট্রাস্টেবল লাগতেছিল না যে এইরকম একটা জায়গায় এরকম সিচুয়েশন বেশি দিনও হয় নাই, 6-7 অথবা সর্বোচ্চ 10 বছর আগের কাহিনী, কেউ কিছু বলে নাই। তো আমি আরো আশেপাশে আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, একটু ফোর্স করলাম, আমি নিজে থেকেই বললাম এরকম তো হয়েছিল, এরকম কি আপনারা কিছু জানেন? তখন বললো হ্যাঁ এরকম একটা কাহিনী হয়েছিল, তাও স্বীকার করতে চায় নাই বা একদম ডিরেক্টলি বলে কিন্তু বুঝাইছে যে এরকম হয়েছে। তো দেন আমি তখন একটা জিনিস চিন্তা করলাম, মারা তো গেছে একজন মহিলা, যদিও ওই কোন একটা এফেক্ট থাকা যায়, দেন আম্মু যে ভয়েসটা শুনছে সেটা ছিল একটা মেল ভয়েস, ভারী একটা মেল ভয়েস। তো এটার সাথে কোনোভাবে রিলেট করতে পারতেছিলাম না, যদি ওইটার কোনো এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ভাইয়া, জি বলো। সরি টু ইন্টারাপ্ট, যে এই জিনিসটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এতক্ষণ, আমার মধ্যে কোশ্চেনটা আসলে কিউরিওসিটি বাড়াচ্ছিল, যে কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি মেয়ে সুইসাইড করে, রাইট? একটা কাজের বুয়া ওই বাসার, তো এখানে মেল ভয়েসের সাথে এই মানে মানে মহিলার ভয়েসের মানে রিলেশনটা কি, বা এটা কিভাবে রিলেটেড, এই জিনিসটা আমার একটু অ্যাকচুয়ালি কিউরিওসিটি ক্রিয়েট করছিল, বাট এখন হচ্ছে আমরা সামনে ইনশাআল্লাহ আই থিংক ক্লিয়ার হবো বিষয়টাতে। সো এবার আমরা যদি ঘটনায় যাই অবশ্যই। জি, দেন আমি যখন এই ব্যাপারটা রিলেট করতে পারি নাই, আবার তো আব্বুকে জানালাম, আব্বু বললো না এরকম কিছু না, এরকম শুধু শুধু মানুষজন বলে, এগুলো কিছু না। আসলে আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছি, উনিও বললো এরকম কোনো কাহিনী নাই বা এরকম কোনো স্টোরি, এগুলো হয়ই নাই। স্বাভাবিক, বাড়িওয়ালা তো তাদের ভাড়াটিয়ার কাছে এগুলো বলবেন না, যেহেতু তারা ভয় টয় পাবে আর বাসা ছেড়ে দিবে, প্রবলেমের কারণে হয়তো আমাদের কাছে এগুলো বলে নাই। তো এখানকার এই বাসার যিনি কেয়ারটেকার ছিল, ওনার সাথে অনেক ভালো সম্পর্ক আমার, তো ওনাকে আমি একদিন পার্সোনালি জিজ্ঞেস করলাম, ওনাকে এরকম ভাবে বুঝালাম আর কি, আমি আপনাকে চাটা খাওয়াবো বা একটা পাম্পটি দিলাম আর কিছু, কি হয়েছে আসলে, এরকম কোনো কাহিনী আছে কিনা। তো উনিও স্বীকার করলো যে হ্যাঁ এরকম কাহিনী আছে। উনি প্রায় এই বাসায় 18 থেকে 19 বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেছিল। তো উনিও স্বীকার করলো বিষয়টা যে হ্যাঁ এরকম হয়েছিল। তো উনি আমাকে আরো কিছু বলতে চাইছিল, বলার মানে মাঝখানে হঠাৎ করে আর কথাটা কন্টিনিউ করে নাই। আমি ওনাকে ফোর্স টোর্স করার পরে উনি আর কথাগুলো কন্টিনিউ করে নাই। তো যেহেতু একটা কাহিনী বলে দিছে, আমি ভাবছি এইটাই হয়তো এর কারণ হইতে পারে, আমি রিলেট করার চেষ্টা করতেছিলাম। তো এর জন্য আর সেকেন্ড কাহিনীটা ওনাকে এত ফোর্স করে বের করা হয় না, আমি ট্রাই করি নাই পরে আর। আর আমি যে বাসাটাতে আছি, এই বাসাটা প্রায় 40 থেকে 45 বছর আগের, দুইটা জোড়া বিল্ডিং, প্রায় অনেক বড় একটা জায়গা নিয়ে। বাড়ির আমার একদম দরজার ঠিক সামনে ডান পাশে একটা বিশাল বড় আম গাছ আছে। সাধারণত ঢাকা শহরে এরকম বাড়ি হয় না, সামনে উঠানের মতো জায়গা, আম গাছ আছে আমার বিল্ডিং এর পুরো চারিপাশে গাছ, ফলের গাছ, ফুলের গাছ, অনেক কিছু আছে, অনেক বড় বড় গাছ, পুরো চারপাশটা ঘেরা আর কি এরকম। আচ্ছা, আমার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, মানে আপনারা তো লাইক অনেক বছর ধরে এই বিল্ডিং এ আছেন, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম 4 ইয়ার্স। আচ্ছা, তো মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এমন যে লাইক এখনো কি এমন কিছু ঘটে, লাইক এরকম আপনার আম্মুকে ডিস্টার্ব করছে বা আপনার বাবাকে ডিস্টার্ব করছে, এমন কিছু হয় এখনো? হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে বলতেছি আমি। ঘটনার এন্ডিং হয়ে গেছে অনেক আগেই, আমি বিষয়টা বলতেছি। জি জি, অবশ্যই। তো বাসার এনভায়রনমেন্টটা ছিল এরকম, মোটামুটি ম্যাক্সিমাম সময় একটু ঠান্ডা পরিবেশ থাকতো, যেহেতু আশেপাশে গাছপালা। দেন এরকম ঘটনাটা শোনার পরে মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, দেন হঠাৎ করে অস্বাভাবিক ভাবে রুম গরম হয়ে যেত। বাইরে ছিল বৃষ্টি প্রচন্ড আর ঠান্ডা, যেটাই থাকুক না কেন, ওয়েদার ঠান্ডা থাকুক, আমার রুম হঠাৎ গরম হয়ে যেত, আম্মুর রুম হঠাৎ গরম হয়ে যেত। বুঝতাম আমরা এই হঠাৎ করে যখন ঠান্ডা থেকে গরম হয়ে যাবে তখন এটা ফিল করা যায়, আবার ওই গরমটা যখন চলে নর্মাল টেম্পারেচার হয়ে যাবে ওইটাও ফিল করা যায়। তো আম্মু এটা নিয়ে খুব ভয় পাইতো, আমি জিনিসগুলো ইউজড হয়ে গেছিলাম আস্তে আস্তে। তো একদিন আমি ঘুমাইতে, আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3টা বেজে গেছে এরকম। আমি অলরেডি ঘুম দিয়ে দিছি, এখনো পুরো ঘুমাই নাই আবার জেগেও না, এরকম একটা অবস্থা। এর মধ্যে হঠাৎ তন্দ্রা, আপনি তন্দ্রার কথা বলছেন? হ্যাঁ, কাইন্ড অফ। তো হঠাৎ এমন টাইমে আমার মনে হলো কে যেন আমার পাশ থেকে আমার পিছনে চলে গেছে। তো পিছনে যাওয়ার পরে আমি স্টিল হঠাৎ করে সোজা হইলাম, সোজা হয়ে চোখটা খুললাম। চোখটা খোলার পর দেখি আমার পিছন থেকে আলো আসতেছে, আমার ডান পাশ বাম পাশ দুই দিক দিয়ে আলোটা পাস করছে, কিন্তু
কোনো কিছু লাইট জ্বালানোর, ওই সাইডে কোনো লাইট নাই, বা ওই ওই পাশ থেকে পাশের রুম থেকে আলো আসার মতো কোনো ওয়েই নাই। ভালো লেভেলের একটা আলো ছিল, আর হালকা কানে আমার প্রচন্ড গরম, মানে গরম ফিল হইতেছিল, বাতাস ফিল হইতেছিল, আলো ফিল হইতেছিল, যে আমার পিছনে কিছু একটা আছে যেটার কারণে এরকম ফিল হইতেছে। তা আমি ঘাড় আর ঘুরানোর সাহস পাই নাই, ভয়ে যে কি না কি দেখি। তো আমি নর্মালি চোখটা আবার বন্ধ করি, বন্ধ করার পরে দেন ওই গরমটা আস্তে 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 কমতে থাকে। কিছুক্ষণ 1-1.5 মিনিট পরে আমি আবার চোখ খুলি, তখন কোনো আলো ছিল না। তখন মানে জিনিসটা নর্মাল হয়ে গেছে, এরকম কিছু হয়েছে বুঝারই কোনো ওয়ে নাই। জাস্ট রুমের টেম্পারেচারটা একটু কেমন যেন ছিল। আর আমি একটা তন্দ্রার মধ্যে ছিলাম অলরেডি, না ঘুম না জেগে আছি, এরকম একটা তন্দ্রার মধ্যে। দেন আমি লেফট সাইড হয়ে কোলবালিশ ধরে ঘুমানোর ট্রাই করি, জিনিসটা ভুলা আবার সেম একটু তন্দ্রার মধ্যে ঢুকে যাই। দেন আমি লেফট সাইডে ফিরেছিলাম, আমি রাইট সাইডে ফিরার জন্য যখন আমার বডিটা একটু ডান দিকে ঘুরে, তখন কিছুর সাথে আমার শরীরটা লাগে আর কি, ঠেকে যায়। তো আমি তখন একটু হুশ আসে, খেয়াল করলাম কিসের সাথে লাগলো। ওই পাশে তো কিছু নাই, কোলবালিশ ছিল আমার লেফট সাইডে, এন্ড আমি কোলবালিশটা হোল্ড করেছিলাম। তো আমি এখন ওই পাশে হাত দিই, ডান সাইডে হাত দিয়া দেখার ট্রাই করি কি। তো আসলে যেটা দেখলাম, মানে একটা অবয়ব কিছু একটার টেম্পারেচার মোটামুটি স্বাভাবিকের চেয়ে একটু বেশি। এটা দেখে সাথে সাথে হাত সরাই ফেলে, আমি একটু ভয় পেয়ে যাই। তো হালকা একটু এই পাশে ফিরি, পুরোপুরি ফিরার সাহসও পাইতেছিল না, যেহেতু একবার টাচ হয়ে গেছে আমার বডির সাথে। ওই সাহসটা আর হচ্ছিল না ওই পাশে পুরোপুরি ফিরে দেখার। তো ঘাড় ঘুরে যেটা দেখতে পারে, আমার পাশে সাদা কাফন আর পাঞ্জাবি, মানে সাদা কিছু একটা ড্রেস পরা, আচ্ছা, অনেক বিশাল। আমার রুমের সর্বোচ্চ গেলে 16 থেকে 20 ফিট হবে লম্বা, কিন্তু ওই জিনিসটা এত বড়, আমার দেয়াল এন্ড এই পাশের দেয়াল ভেদ করে ওগুলোর ভিতর দিয়ে চলে গেছে। এত বড় একটা জিনিস আমার ডান সাইডে শুয়ে আছে লিটারেলি। এখন আমি কাউকে যে ডাকবো ওই রকম কোনো সিচুয়েশনও ছিল না, আর আমি চিৎকার দিব বা দোয়া দুরুদ পড়বো, মানে কি হইতেছে, আমি অলরেডি একটা তখন ঘোরের মধ্যে ছিলাম। কিন্তু জিনিসগুলো লিটারেলি আমি ফিল করছি, এমন না যে শুধু দেখছি, বডি টাচ হইছে এটা দেখলাম, তারপরে এত বড় একটা এটা দেখলাম, টেম্পারেচার ফিল করলাম। তারপরে জিনিসটা নিতে পারিনি, ওই পাশে ফিরা। দেন আমি এই পাশে ফিরে সাহসী পাই না, ওই পাশে ফিরেছিলাম যতক্ষণ সূরা টুরা পড়া ট্রাই করলাম, কিন্তু জোরে কিছুই পড়তে পারতেছিলাম না, মনে মনে যতটুকু পড়ার পড়ছি। দেন এই পাশে আরেকবার তাকাইলাম সাহস করে, তখন আর ওই জিনিসটা নাই। কিন্তু আমার কেন জানি মনে হইতেছিল দেখতে পাইতেছি না, কিন্তু আছে, অবয়বটা দেখতেছি না বাট আছে, টেম্পারেচার আগের মতোই আছে। তো আমি আর মানে দেখার জন্য হাতটা বাড়াই নাই ওরকম ভাবে যে আছে কি না আদৌ, কিন্তু আমার মনে হইতেছিল যে আছে। তো আমি না দেখে ওই পাশে ফিরে কোলবালিশ হোল্ড করে দেন অনেকক্ষণ দোয়া দুরুদ পড়তে পড়তে আমি ওই রকম ভাবে ঘুমাই যাই। ওই দিনের কাহিনী এরকম শেষ। তারপর হচ্ছে আব্বুকে জানালাম এরকম এরকম, যে আব্বু কালকে রাত্রে এরকম এরকম হয়েছে। তো বললো দোয়া দুরুদ পড়ে শুও। আমি ওই দিনও সূরা টুরা পড়ে শুইছিলাম, কিন্তু শরীরটা ওরকম ভাবে একটা যে রুলস আছে ওইরকম ভাবে বন্ধ করি নাই, নর্মাল সূরা টুরা পড়ে ঘুমাইছিলাম। তারপর থেকে শরীর যেভাবে বন্ধ করে একটা প্রসেস আছে, ওইভাবে আমি শরীর টরীর বন্ধ করে ঘুমাই। তারপরে 3-4 দিন আর প্রবলেম হয় না, 4 থেকে 5 দিন মেবি এরকম হবে। একটা গ্যাপের পরে হঠাৎ এরকম আবার 1-1.5 বাজে আর 2টা মিডনাইট আর কি, যখন ঘুমাবো, অলরেডি ঘুমাই গেছি ওই দিন হঠাৎ। আচ্ছা, এখন একটু ইন্টারাপ্ট করি। জি বলে। এখনো কিন্তু আচ্ছা সামির ভাই, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু 1:30 বাজে, ঠিক আছে? সো যারা যারা হচ্ছে মূলত একা ঘুমায়, ম্যাক্সিমাম মানুষ কিন্তু অ্যাকচুয়ালি লাইটটা অফ করে ঘুমাচ্ছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে আমাদের স্টোরি গুলো শুনছে। আপনি খুব ভালো একটা পয়েন্ট আর কি ধরে দিলেন আর কি। সেটাই, যারা ভয় পাচ্ছিল তারা আর কি আরো ভয় পাবে। আই হোপ স্টোরিটা, মানে আমার কাছে স্টোরিটা কি খুব ইন্টারেস্টিং লেগেছিল যখন মানে ভাই আমাকে বলেছিল। এত ভাবে অ্যাকচুয়ালি বিষয়গুলোকে অবজার্ভ করা, এটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট ফর এভরিওয়ান। খুব সুন্দর করে কিন্তু সে গুছিয়ে বলতেছে আর কি, আমার কাছে খুব মানে ভালো লাগতেছে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। সেটাই। জি, এন্ড দেন এরকম আমি 1-1.5 বাজে অলমোস্ট ঘুমাই গেছি। আসলে হচ্ছে আপনারা যেটা বললেন 1-1.5 বাজে লিসেনাররা হয়তো এটা ফিল করতে পারবে। আমার যে রুমে ঘটনাগুলো ঘটছে, যে খাটে আমি শুয়েছিলাম,
যে চেয়ারে বসা ছিলাম, যার পিছন থেকে শব্দ পেতাম, স্টিল আমি এখন ওই পজিশন হোল্ড করে আপনাদের সেটাই। story বলতেছি। আমার লিটারালি গুজবাম্প হচ্ছে। হওয়াটা খুব স্বাভাবিক। উই উইশ যে আপনার কিছু না হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কন্টিনিউ। এন্ড দেন ঘুমাই গেছি আমি। ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে আমি হয়তো স্বপ্ন বা কল্পনা যেটাই বলে, ঘুমের মধ্যে দেখতেছি যে বাইরে প্রচন্ড ভূমিকম্প হইতেছে, একদম বিল্ডিং টিল্ডিং সব ভেঙে যেতেছে, প্রচন্ড সাউন্ড, আমার বিল্ডিং ও কাঁপাকাঁপি করতেছে। তা আমি লা ইলাহা বলে ঘুম থেকে লাফ দিয়া উঠে গেছি। উঠা আমি বুঝতে পারছি যে এটা স্বপ্ন ছিল। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। উঠার পর আমি যেটা খেয়াল করলাম, বাইরে তাকায় তখন রাতের 1:30 বাজে, বাইরে স্বাভাবিক সম্পূর্ণ অন্ধকার। যেহেতু আমার বাসার সামনে গাছ টাছ দিয়ে ভরা, আশেপাশের আলো তেমন আসে না, পুরো অন্ধকার। কিন্তু আমি বাইরে দেখতেছি মোটামুটি আলো আছে, কিন্তু সব আমি এটা এখন বাস্তবে ফিল করতেছি যে বাইরে লিটারালি ভূমিকম্প হইতেছে, সবকিছু ভাঙে যেতেছে, ধোয়া টোয়া এরকম। আমার রুমের মধ্যে নয়েজ আসতেছে প্রচন্ড, মানে বিকট ধরনের নয়েজ আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম আসতেছে। আমার খাট কাঁপতেছে, আমি যেখানে তাকে সবকিছু দেখি কাঁপতেছে, ক্যালেন্ডার সবকিছু উঠতেছে, এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভয় পাওয়া শুরু করছি। আমি উঠে বসতে যাব, তখন আমি আর বসতে পারি না, দেখি আমি কেমন যেন হয়ে গেছি, স্টিল হয়ে গেছি খাটের মধ্যে। দেন হঠাৎ করে আমার খাটটা প্রায় 3 থেকে 4 ফিট উপরে উঠে গেছে, অলমোস্ট আমি উপরে সিলিং এর সাথে লেগে যাবো এমন একটা অবস্থা, 1 হাত ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাট পুরো উপরে উঠে গেছে, আমি নড়াচড়া করতে পারতেছি না। এই ভূমিকম্পের যে ভয়টা পাইছি, ওই সাউন্ড গুলো থেমে গেছে। আশপাশ থেকে কেমন ধরনের একটা সাউন্ড হইতেছে, রুম টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে। and আমার লাইক একটা আপনি কি আসলে হাওয়ায় ভাসতেছিলেন, আপনার আমি খাটটা এবং আমার খাট দুইটাই প্রায় 3 ফিট উপরে ভাসতেছে। ও মাই গড। ও মাই গড, এটা আসলেই একেবারে এক্সট্রিম পর্যায়ে। ওকে, তারপর? এন্ড একটা প্লেটের মধ্যে ধরেন একটা মার্বেল বা গোল এমন একটা জিনিস, যেটা একটু এদিক সেদিক করলে নড়বে চড়বে, এরকম একটা জিনিস রেখে ধরেন ডান বাম করতেছেন, ওই জিনিসটা ডানে আসবে বামে যাবে, ইজি যেরকম একটা মুভমেন্ট চাইলে এরকম এরকম হচ্ছে। আমি লিটারালি আমার খাটটা ডানে বামে করতেছে, আমি এই পাশ থেকে ওই পাশ গড়াগড়ি খাইতেছি, কিন্তু কোনো সাউন্ড করতে পারতেছি না। আমি মুখ দিয়ে চিল্লাইতেছি, আম্মুকে ডাকতেছি, আব্বুকে ডাকতেছি, সূরা পড়তেছি, আমার ভয়েস আমি আমার নিজের কানে শুনতে পারতেছি না, কিন্তু আমি ফিল করতেছি আমি তো এগুলো বলতেছি, কেউ কেন শুনে না, আমি নিজেও শুনতে পাইতেছি না। আমি কোনো মুভমেন্ট করতে পারতেছি না, নিজে থেকে কোনো মুভমেন্ট করতে পারতেছি না যে আমি হাত দিয়ে ধরবো খাটটা যাতে আমি নড়াচড়া না করি। কিন্তু আমি এই পাশে যেতেছি, ওই পাশে যেতেছি, খাটের এই পাশেও পড়তেছি না, ওই পাশেও পড়তেছি না, শুধু ডান বাম এরকম হইতেছে। প্রায় 1-1.5 মিনিট এরকম চলতে থাকলো। এখান দিয়ে আমি পুরো ঘামে ভিজে শেষ, ভয়ে। প্রায় 1-1.5 মিনিট এরকম চলার পরে মোটামুটি একদম সেন্সলেস হয়ে যাবো এমন একটা অবস্থা, আর নিতে পারতেছি না। তখন দোয়া দুরুদ পড়া ট্রাই করতেছি, হঠাৎ করে মুখ দিয়ে জোরে দেখলাম যে না, সাউন্ড হইছে দোয়া দুরুদের। দোয়া দুরুদ কতটুকু ওইখানে স্টপ করে দেন আমি জোরে চিৎকার করে আব্বুকে ডাক দিলাম। ওই খাট উপরে স্টিল 3-4 ফিট উপরে ভাসতেছে, ওইখান থেকে আমি হঠাৎ করে লাফ দিয়ে নিচে নেমে গেছি। আর আমি নিচে নামার সাথে সাথে খাটটা ঠাস করে পড়ছে। আহামরি অত বিকট সাউন্ড হয় নাই, এতক্ষণে তো আমি আব্বুকে ডাইকে ফেলছি, আব্বু ঘুম থেকে উঠে গেছে। আমি খাটটা নামার সাথে সাথে রুম থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছি, বেরোই রুমে যেয়ে পড়ে গেছি আর কি, পাপোশের মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছি। আব্বু আম্মু তো দোনোজন চিৎকার দিয়ে উঠছে। দেন আসলো, কি হলো জিজ্ঞেস করলো। আমি পুরা মানে শ্বাসকষ্টের রোগী যেরকম হয় হাঁপাইতে থাকে, ওরকম হাঁপাইতেছি, কিছু বলতে পারতেছি না। আব্বু পানি টানি দিল আমাকে, খাইলাম। দেন 2 থেকে 3 মিনিট যাওয়ার পর নর্মাল হয়েছি। নর্মাল হওয়ার পরে বললাম যে এরকম এরকম কাহিনী বলতেছে, হয়তো স্বপ্ন টপ্ন দেখছো, দুঃস্বপ্ন, এগুলা কিছুই না, বুঝানো ট্রাই করতেছে। তো আমি আর বিষয়টা নিয়ে আব্বুর সাথে আর্গুমেন্টে যাইনি, কারণ আম্মু এইসব বিষয়গুলো খুবই ভয় পায়। তা আমি বলছি হয়তো হইতে পারে এরকম, পরে আমি আব্বুর সাথে ডিসকাস করবো এই ব্যাপারে। এর জন্য আর আর্গুমেন্টে না যে দেন আমাকে বললো ওই রুমে শুইতে। তো আমার একটু একা থাকতে পছন্দ, আর আমি কোথাও মানে ওরকম ভাবে কারোর সাথে শুইতে পারি না। বিষয়টা হচ্ছে অড লাগে, নিজের একটা প্রাইভেসি আপনার পছন্দ। এই প্রাইভেসিটার কারণে যতই ভয় পাইছি যেটাই হোক, আমি আমার রুমে থাকার জন্য বললাম না, আমি ওই রুমেই থাকবো, কোনো সমস্যা নাই। আম্মু অনেক মানে না করলো যে না এখন যাওয়ার দরকার নেই, কাইন্ড অফ জোরপূর্বক আমি ওই রুমে শুইলাম। দেন সিচুয়েশন পুরো নরমাল, এনভায়রনমেন্ট রুমের নরমাল, আমি আবার স্বাভাবিক আমার মতো ঘুমাই গেছি। দেন তখন তো অলরেডি এইসব কাহিনীর মধ্যে 2:30-3টা বেজে গেছে।
দেন ফজরের আগ মুহূর্তে আমি একটা স্বপ্ন দেখছি যে আমাকে কেউ কিছু বলার ট্রাই করতেছে, কিন্তু কি বলতেছে আমি ওই জিনিসটা শুনতে পাইতেছি না, বা কোনো কি ভাষায় বলতেছে কোনো সাউন্ডই শুনতে পাইতেছি না। জাস্ট হাতের ইশারা করতেছে, আমাকে কিছু বলতে চাইতেছে। একটা অবয়ব, ওই যে আমি এর আগে যেটা বলছি ওই রকম সাদা একটা অবয়ব, অনেক লম্বা, আমাকে কিছু বলার ট্রাই করতেছে, কিন্তু আমি শুনতেও পাইতেছি না, বুঝতেও পারতেছি না। দেন ফজরের আজানে আমার ঘুম ভেঙে যায়, আমি নামাজ পড়তে উঠি, দেন নামাজ পড়ি, পড়ার পরে শুই আবার। দেন ওই দিনের স্টোরি ওইখানেই শেষ। তার 2 থেকে 3 দিন পরে আমি আমার খাটে পড়তেছিলাম, দুপুর 3টা 4টা এরকম, দুপুর বিকালের মাঝামাঝি। আম্মু, আমার ছোট বোন ওই রুমে ঘুমাইতেছে, আমি আমার রুমে পড়তেছিলাম। তো হঠাৎ করে আমার চেয়ারের, আমরা যখন চেয়ারটা সামনের পিছনের দিকে হেলান দেই প্লাস্টিকের চেয়ার গুলোতে, সামনের 2টা পায়া উপরে উঠে যায়, শুধু পিছনের 2টা পায়া থাকে আর কি মাটির সাথে। তো আমার চেয়ারে কিচ্ছু নাই, আমি আমার খাটে পড়তেছি, হঠাৎ করে 2টা পায়া উপরের দিকে উঠে গেছে। মানে কেউ চেয়ারে বসে হেলান দিলে যেরকম হবে এরকম, কিন্তু আমার চেয়ারে কিন্তু কেউই নাই, কোনো জিনিসও নাই। তো আমি চুপ করে অবজার্ভ করতেছি কি হয়, ওইটা উপরে হালকা উঠতেছে নামতেছে। তো আমি হঠাৎ চুপ থাকি, চুপ থাকার পরে প্রায় 1-1.5 মিনিট এরকম চেয়ার মুভ করতেছে। তা আমি ওইটা ইগনোর করার জন্য আমার বইয়ের দিকে তাকায় থাকি, তারপর হঠাৎ পিছনে চেয়ারটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর আবার রুমের টেম্পারেচার এরকম গরম হয়ে যায়, আমার মনে হলো আমার রুম থেকে কিছু একটা বের হয়ে গেছে। আর যেহেতু আমার ছোট বোন আম্মু ঘুমানো ছিল ওই রুমে, আমার ছোট বোন হঠাৎ করে কান্না করে উঠে বলে, আম্মু ভাইয়া চলে যেতেছে, ভাইয়া চলে যেতেছে, ভাইয়া কই যায়, ভাইয়াকে ধরো। আমি আমার রুমে কিন্তু বসে খাটে পড়তেছিলাম। তা আম্মু বসে আমার ছোট বোনকে নর্মাল করলো, না তোমার ভাই ওই রুমে আছে, যা দেখে আসো। দেন আমি গেলাম, বললাম না কোথাও যাইতেছি না, ওকে নর্মাল করলাম। নর্মাল করার পরে এদিন আব্বু আসলো, আব্বু আসার পরে আব্বুর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আম্মু প্রচন্ড ভয় পাইতেছিল, বাসা চেঞ্জ করার জন্য আব্বুকে ফোর্স করতেছিল। তখন এমন একটা সিচুয়েশন ছিল, বাসাও চেঞ্জ করতে পারতেছিলাম না, মানে একদম স্টাক হয়ে গেছে এরকম একটা অবস্থা কোন একটা সিচুয়েশনের কারণে। তো আব্বুকে ফোর্স করার কারণে আব্বু তখন একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে আর কি। হুজুরদেরকে জানাইলো, ওনারা বাসায় আসলো, দেন সূরা টুরা পড়লো। ওরা বললো যে এরকম এরকম কাহিনী, আপনাদের এখানে সম্ভবত আশেপাশে, বিল্ডিং এর আশেপাশে কোথাও একটা কবর আছে। তো আমি বাসায় প্রায়, যদিও 2-4 বছর ধরে ঘটনা যখন ঘটে তখন অলমোস্ট 2 বছর হয়ে গেছে, তো আশেপাশে এমন কিছুই দেখি নাই। আর আমি বিল্ডিং এর 2nd ফ্লোরও কখনো উঠি নাই, নিচতলায় বাসা ছিল, সেপারেট দরজা টরজা ছিল, তো এর জন্য 2nd ফ্লোরে উঠা হয় নাই। ওই দিন আমি পুরো বিল্ডিং ঘুরলাম, আমাদের 2টা বিল্ডিং ছিল, 2টা বিল্ডিং এ ঘুরলাম, পিছনে গেলাম, এদিকে ওদিকে গেলাম, কবর টবর কোথায় আছে এগুলো খোঁজার ট্রাই করলাম, যেহেতু আশেপাশে অনেক জায়গা গাছ, কোথাও পাই নাই। তো একটা জিনিস খেয়াল করলাম, আমাদের 2টা বিল্ডিং এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, চাইলে কিন্তু একটা বিল্ডিং করা যেত বড়, কিন্তু না করে 2টা বিল্ডিং করছে। যেহেতু একই মালিকের 2টা বিল্ডিং, আমি দেখতে গেলাম আসলে ওই জায়গায় কি আছে। পিছন দিয়ে ঘুরে গেলাম, ঘুরে যায় দেখি মোটামুটি ভালো 10 হাতের মতো একটা গ্যাপ, ভালো রকমের একটা গ্যাপ ওই জায়গায় একদম মাঝখানে। সাধারণত কবরের যেরকম শেপ থাকে, নতুন কবর দেওয়ার পরে যেরকম একটা শেপ থাকে উঁচা, এক্স্যাক্টলি কবর না জিনিসটা, কবরের মতো শেপ। আমরা যে বিল্ডিং এর প্লাস্টার যেটা থাকে, দেয়ালের প্লাস্টার ভাঙার পরে অনেক সময় দেখি রাস্তায় বিছায় রাখে, ফালা রাখে, এগুলা একটা যেরকম স্তূপ হয়ে থাকে, এরকম কবরের শেপে একটা স্তূপ করা ওই জায়গায়, গাছের ডাল ফালানো, লাইক কেউ যাতে মুভ করতে না পারে ওই জায়গাগুলোতে, এরকম ভাবে ওই জায়গাটা আটকানো। তো দেন ওই জায়গাটা দেখে প্রায় মানে কবরের মতোই মনে হয়, কিন্তু উনি যদি আমাকে কখনো না বলতো যে আপনাদের বিল্ডিং এর আশেপাশে কোথাও কবর আছে, তাইলে বুঝার মতো না। তো যে দারোয়ান আমাকে সেকেন্ড একটা কথা, কেয়ারটেকার যে কথাটা বলতে চাইছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ফোর্স করলাম যে আমার বাসায় এরকম এরকম প্রবলেম হইতেছে, আমি হুজুর দেখাইছি, ওনারা বললে বিল্ডিং এর আশেপাশে কবর আছে, কবরটা কোথায় আছে আপনি আমাকে একটু দেখান। এটা বলার পরে উনি একটু হতভম্ব হয়ে গেছে। দেন ফোর্স করার পরে, জোর করার পরে উনি বলল যে এই যে 2 বিল্ডিং এর মাঝখানেই তো একটা কবর আছে। আচ্ছা, আর এই কবরটা হচ্ছে ওনারা যখন বিল্ডিং গুলা করে তখন নাকি কবরের উপরেই ফাউন্ডেশন দেয়ার একদম রেডি হয়ে গেছিল সব।
ফার্স্ট ফ্লোরের যে নিচের ঢালাই এটাও হয়ে গেছিল। তখন প্রবলেমের কারণে হুজুর আয়সা দেন বলছে যে এই জায়গাটার মধ্যে বিল্ডিং করে না, দেন তারা 2টা বিল্ডিং করছে। নাইলে ওই জায়গায় একটা বিল্ডিং হইতো, ইভেন ওই কবরের উপরেই বিল্ডিংটা হইতো, দেন ওনারা একটা বিল্ডিং করছে। আর আমার আম্মুর রুমের যে জানালাটা, ওয়াশরুমের পাশের যে জানালাটা, এই জানালাটা থেকে একদম কবরটা দেখা যায়। মানে আপনি এখন সেই বিল্ডিং এ আছেন? সেই বিল্ডিং এ পাশের রুমে আছে এখন। মানে সামির ভাইয়া, আপনি আমার এই প্রসঙ্গে কি বলবেন? আমি আসলে টোটালি স্পিচলেস, আমার কিছু বলার নেই। মানে লাইক স্টোরিটা খুব ইন্টারেস্টিং লাগলো আর কি। আমি আমার লাইফে খুব কম ইন্টারেস্টিং স্টোরি শুনছি, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি আই হ্যাভ এভার হার্ড। ভাই আপনি যদি বাসার একটু বর্ণনা দিতেন আর কি, মানে আমি আসলে বাসাটা দেখেছি তো আমি জানি, মানে বাসাটার বর্ণনা শুনলে আপনারা আরো ইন্টারেস্টিং ফিল করবেন। আপনি যদি একটু বলতেন। বাসার বর্ণনাটা সামনের টুক যেটা আমি আগেই বললাম হচ্ছে আমার দরজার সামনেই হচ্ছে একটা বড় জায়গা। আমি ফার্স্ট বিল্ডিংটাতে থাকি, পাশে আমার লেফট সাইডে একটা বিল্ডিং, এই 2টা বিল্ডিং এর মাঝখানে হচ্ছে কবর। আর এই 2টা বিল্ডিং এর মাঝখানের জায়গাটা ওই স্পেসটা যাতে দেখা না যায় এর জন্য ওই জায়গায় একটা বাঁশের বেড়া টাইপের দেওয়া, দেন ওই জায়গায় কিছু গাছ লাগানো আছে, সবজি বা ছোট ছোট গাছ লাগানো, যাতে ওই জায়গাটা একটু হাইট থাকে আর কি। সাধারণত ওই জায়গায় দেয়াল তুলে হাইট করাটা জিনিসটা আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি বিষয়টা। তো ওই জায়গাটা একটু হাইট করা। একটু আসলে এই ব্যাপারগুলো কিভাবে শেষ হইলো একটু তাড়াতাড়ি করে শেষ করলে একটু ভালো হবে। হ্যাঁ অবশ্যই, আমরা অলরেডি এন্ডিং এ। হ্যাঁ অবশ্যই। তো এরকম বাসার আশেপাশের এনভায়রনমেন্ট গুলো ছিল গাছটা আছে এরকম। আমার বাসার একদম লেফট সাইডে কবর গুলা, আমার রুম থেকে কবরটা দেখা যায় জানালা থেকে, আম্মুর রুম থেকে দেখা যায় আর কি। তো হুজুরদের এরকম ডাকার পর ওনারা যখন এই ব্যাপারটা বললো, তারা এটার একটা সলিউশন দিয়ে গেল আব্বুকে। সেটা আব্বুকে বলছে, আব্বুর আমাদেরকে বলে নাই। এন্ড আমাদের রুমের জানালা দরজা যেগুলো ছিল সবগুলোর মধ্যে জাফরান কালি দিয়ে একটা পেপারের মধ্যে আইতুল কুরসি লিখে টাঙায় দিছে, যে এখন আমাদের এখানে এগুলো আছে, প্রত্যেকটা রুমে জানালায় এগুলো দেয়া আছে। দেন উনি এগুলো সব করে দিয়ে গেল। করার পরে যেদিন দিয়ে গেছে তার বলছে ফজরের পরে এগুলো সব টাঙায় দিতে, একটা সূরা পড়ে বলছিল যে এই সূরাটা পড়ে টাঙায় দিতে। তো দেন সূরাটা পড়ে বলছে টাঙায় দিতে। ওই দিন ফজরের সময় আব্বু স্বপ্নে দেখছে, ফজরের আগে আর কি, স্বপ্নে দেখছে ওই লোকটা আব্বুকে কোনো কিছু নিয়ে অ্যাপ্রিসিয়েট করে গেছে। ওই যে সাদা অবয়বটা আমি দেখছি, সেম অবয়বটা আব্বুকে কিছু নিয়ে অ্যাপ্রিসিয়েট, ফার্স্টে কিছু বলতে চাইছিল, আব্বু সেম বুঝে নাই, দেন পরবর্তীতে কিছু অ্যাপ্রিসিয়েট করে গেছে। যেহেতু আমার আব্বু হচ্ছে দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাকে এইসব রিলেটেড বিষয়গুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট করে গেছে। আর এরকম কিছু বুঝাইছে যে এই জিনিসটার জন্য হয়তো আমাদের ক্ষতি হয় নাই। আমার ফ্যামিলি মোটামুটি সবাই, আমার ছোট বোন সহ সবাই আমরা নামাজ কালাম পড়ি। তা আব্বুকে বোঝানোর চেষ্টা করছে যে এইসব জিনিসটার কারণে কোনো ক্ষতি হয় নাই বা কোনো ঝামেলা হয় নাই। এন্ড আজকে পর্যন্ত এই ফজরের নামাজের পরে সব জিনিস টাঙায় দেওয়ার পরে একটা প্রসিডিউর মেইনটেইন করার পরে আজকে পর্যন্ত আর কোনো আল্লাহর রহমতে সমস্যা হয় নাই, আর কোনো কিছু আমরা দেখিও নাই, কোনো এনভায়রনমেন্ট চেঞ্জ হয় নাই, স্টিল এখন সবকিছু ফাইন আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আসলে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা প্রবলেম থেকে বেঁচে আসছেন। আই হোপ যে এই ঘটনাটা সবার খুব ভালো লাগার কথা। আমি আসলে পার্সোনালি প্রান্ত ভাইয়াকে অনেকগুলো থ্যাংক ইউ জানাতে চাই, বিকজ এত সুন্দর একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। সামির ভাই যদি এই বিষয়ে কিছু বলতেন। না আমি আসলে প্রান্ত ভাইয়ের কাছ থেকে আর কি আমার ঘটনাটা শোনা, তো ওর মানে আমি আসলে জানি ওর বাসায় স্ট্রাকচারটা কেমন, ওকে একদম ডিটেলসই বলছিল। তো আমি চিন্তা করলাম যে ওকে কেন আসলে না ডাকা হয়, তো ওকে আর কি এই কারণে ডাকা, কারণ স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। মানে কবরটা ও আমাকে দেখাইছিল, কবরটা হচ্ছে মানে আসলে চোখে পড়ার মতো না, আশেপাশে একটু গাছ গাছলে দিয়ে একটু ভরে গেছে, বা মানে ওই বিল্ডিং ওখানে আপনি ঢুকলে আপনি আশেপাশের ভিউ দেখতে দেখতে আপনি হয়ে যাবেন, আপনার কবর দিকে জীবনে চোখ যাবে না আপনাকে যদি কেউ আঙ্গুল দিয়ে না দেখায় বা ইশারা দিয়ে না দেখায়। তো যাই হোক, আমরা আমাদের কাছে হয়তো রোজা কোনো প্রশ্ন করতে যাচ্ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেই প্রসঙ্গে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে রোজা আপনি আই থিংক আপনার কিছু কোশ্চেন করতে চাচ্ছিলেন, সো আপনি যদি কাইন্ডলি আপনার কোশ্চেনগুলো বলেন আমাদের কাছে।
আচ্ছা, আমি আমার কোশ্চেন করব। তো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি এরকম অনুভব করি যে আমার কানের সামনে দিয়ে এরকম একটা আচ্ছা রোজা, গরম কাইন্ডলি যদি আপনার হ্যাঁ, ইয়ারফোনের মাইকটা যদি মুখের সামনে একটু হালকা করে আনতেন তাহলে খুব ভালো হয়। না না না, আমি হ্যালো, তো শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। ওকে। তো আমি এরকম মাঝে মাঝে ফিল করি যে আমার কানের সামনে জি, কি একটা গরম বাতাস সাডেন আসে, মানে কেউ আবার আপনার চলে যায়। সামনে আর কি, পাশে আর কি ব্রিদিং করতেছে, নিঃশ্বাস ছাড়তেছে, নিঃশ্বাস নিচ্ছে, এমন একটা ফিল। জি, হ্যালো। আর কি আমরা বলছিলাম যে আপনি আর কি এরকম টাইপের ফিল করেন যে আপনার কানের সামনে বা আপনার চেয়ার উপরে কেউ হচ্ছে গরম শ্বাস ছাড়ছে, লাইক এমন কিছু? হ্যাঁ হ্যাঁ নিঃশ্বাস হ্যাঁ নিচ্ছে হ্যাঁ, আর কি। এরকম ফিল করি। আচ্ছা ইয়েস আচ্ছা ইয়েস, আচ্ছা আচ্ছা। আমি এটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে এরকম ফিল করি। তো আমি মনে করি যে নাকি কিছুক্ষণ পর আবার এরকম ফিল করি, মানে 3-4 বার ফিল করার পর আর করি না। মানে এটা কি সামথিং রং, মানে কিছু, মানে আমি বুঝতেছি না জিনিসটা অ্যাকচুয়ালি, আমাকে যদি ডিসক্রাইব করা হয়। আসলে এই বিষয়ে আমি আচ্ছা বলবো যে আপনি এরকম ফিল করলে আপনি আসলে উজু করে ফেলবেন। উজু করে আসলে মানে নিজেকে সেফ রাখাটা আর কি বেটার। মানে সেটাই, আমি আর কি এক্ষেত্রে কন্ট্রোল অ্যাকচুয়ালি করে আয়াতুল বলতে পারছি কুরসিটা না। পড়া বেটার। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আয়াতুল কুরসিটা পড়া বেটার। আর হচ্ছে আপনি যদি এরকম হয়, মানে এটা যদি আসলে কোনো রকম ভিত্তি থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার রুমের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, হয় ঠান্ডা হচ্ছে, নয় অনেক গরম হচ্ছে। আপনি কি এই জিনিসটা ফিল করেন এটার সাথে, যে আপনার রুমের কি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে? অ্যাকচুয়ালি এইটা আমি অ্যাকচুয়ালি খেয়াল করি না। আমার অ্যাকচুয়ালি আমি যখন গরম ফিল করি তখন এসি আছে, তো এসিটা ছেড়ে দেই। তো এইটা অ্যাকচুয়ালি খেয়াল করি না, কিন্তু এইটাই আমি অ্যাকচুয়ালি প্রায় প্রায় খেয়াল করি আর কি। মানে মানে আপনি এটা আমার কিন্তু সাথে মানে ঘটে। কনস্ট্যান্ট এটা ফিল করে যাচ্ছেন যে আপনার ইমিডিয়েট পাশ দিয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কেউ নিঃশ্বাস ছাড়ছে। সাডেন আমি ফিল করি আর কি। আচ্ছা, মানে লাস্ট কবে আসলে ফিল করেছেন আপনি? লাস্ট আমি 3-4 সপ্তাহ আগে। আমি তখন রুমে একা, আমি যখন একা থাকি আমি তখন ফিল করি জিনিসটা। আচ্ছা, তো আমি বলবো আপনাকে আর কি, আপনি আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করবেন। আর হচ্ছে উম, পাক পবিত্র রাখবেন নিজেকে। অজু করবেন যখন আপনার কাছে মনে হবে যে মানে আশেপাশে কিছু অ্যাপস, মানে মানে কোনো কিছুর উপস্থিতি ফিল করতেছেন। তো আপনার এরপর আসলে কি কোনো কোয়েশ্চেন আছে আপু? হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন আছে যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি, আমরা তো সবাই জানি যে যে কোনো মানুষ মরে যাওয়ার পর তার আত্মাটা উপরে চলে যায়, এটা সুইসাইড হোক আর এটা স্বাভাবিক মৃত্যু হোক, তাই না? তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে মানুষ, একটা মানুষ মরে যায়, মরে যাওয়ার পর হয়তো কেউ তাকে মেরে ফেলে বা সুইসাইড করে, আচ্ছা, করার পর ওই জায়গাটার মধ্যে কেউ থাকতে পারে না, মানে ওই জায়গার মধ্যে এসে দেখে যে ওই মানুষটা, মানে এরকম দেখে না, কিন্তু ওরা তো বলে যে আমি এটা বুঝতে ওই পারছি আর কি মানুষের আপনার কোয়েশ্চেনটা, আত্মা, যে এটা আসলে হ্যান হ্যান ত্যান ত্যান। মানে কেউ কিন্তু আমার সুইসাইড কথা হচ্ছে করলে। আত্মাটা তো উপরে চলে যায়। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ প্রসঙ্গে যদি অ্যাকচুয়ালি বলতে হয় তাহলে বলতে হবে যে এটা যাই হোক না কেন, আসলে এগুলার সবকিছুই মূলত করা হচ্ছে চীনেরা। লাইক সামির ভাই, আমরা যেটা আচ্ছা অ্যাকচুয়ালি বলছিলাম, রাইট? হ্যাঁ, মানে আমি এটা নিয়ে আর কি আমার আপনার মধ্যে এরকম অনেক বেশি কিউরিয়াসিটি ছিল যে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। আমি ভাবতাম যে একটা মানুষ যখন সুইসাইড করে তখন আসলে তার আত্মাটা পৃথিবীতে রয়ে যায়। কিন্তু আমি আসলে অনেক ঘাটাঘাটি করে দেখি যে আসলে ওরকম কিছু পাইনি যে পৃথিবীতে না রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এমন কিছুরই মানে আর কি উপস্থিত থাকে না অ্যাকচুয়ালি, যে আত্মাটার কথা। এটা অ্যাকচুয়ালি এটা যেটা এটা বললো আসলে যে রোজা আত্মা আপু, না, সেটা এটা আসলে হ্যাঁ, জিনটা এটা আপনাকে আর অ্যাকচুয়ালি কি ভয় জিনটাই, দেখায়। সে হচ্ছে জাস্ট এরকম একটা কিন্তু আমার রূপ নিয়ে। কোশ্চেনটা হচ্ছে জিনটা হ্যাঁ হ্যাঁ, কেন করে, মানে তার কি লাভ, মানে এটা কি, মানে এটা আমি বুঝলাম না, অ্যাকচুয়ালি মানে প্রায় এরকম ঘটনা। এটা এখন অ্যাকচুয়ালি এখানে একটা লাভ লসের মানুষের কিছু সাথে নাই। তো মানে 7টা জিন থাকে। একটা মানুষের সাথে 7টা জিন থাকে। হ্যাঁ, তো মানে ও আচ্ছা আচ্ছা একটা জিন হয়তো একটু খারাপ, আম নট শিওর, বাট মানে খারাপ না, বাট হচ্ছে আপনি যখন সুইসাইড করবেন তখন হচ্ছে ওদের কাজটা থাকে কি যে মানে আপনি তো আসলে মরে গেলেন, তাই না? কিন্তু ও কিন্তু আসলে আপনার সাথেই ছিল। বা আপনার মুভমেন্ট বলেন,
আপনি কি করবেন, সবকিছু তো আসলে ও মানে এই জিনটা আসলে দেখেছে। তো এই জিনটার কাজটা আসলে কি সেম জিনিসগুলো আর কি রিপিট করা। হয়তো সে ভয় দেখাতে চায় না, হয়তো সে ভয় দেখাতে চায়, এটা আসলে মানে পুরোটা তারা জানে। বাট আমি যতটুকু আসলে রিসার্চ করে জানতে পেরেছি বিষয়টা হচ্ছে যে আমাদের মানে আত্মার আসলে কখনো ভয় দেখাতে পারে না, এটা সম্ভব না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মূলত এটা সম্ভবই না। এটা মূলত জিনের কাজ। তো আই হোপ রোজাপ আপনি আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন। এন্ড আপনার কাছে আপনার ফ্যামিলি রিলেটেড আরো যদি ঘটনা থাকে ইনশাল্লাহ আমরা নেক্সট শোতে শুনবো ইনশাল্লাহ। নেক্সট উইকে ইনশাল্লাহ ইনভাইট করবো। আপনি চাইলে আপনার মাকে আনতে পারেন। আজকে আসলে একটা প্রবলেমের কারণে আন্টি আসতে পারেনি, ওকে। আই হোপ যে নেক্সট শোতে আন্টিও আসবে, আপনিও আসবেন। তো আমি তার থেকে বড় কথা হচ্ছে সামির ভাইয়া, আমরা আজকে কিন্তু অলমোস্ট অনেকগুলা ঘটনাই শুনলাম। একটা জিনিস খেয়াল করেছো যে প্রান্ত ভাইয়ের যে ঘটনাগুলো শুনলাম, হ্যাঁ, এন্ড রোজাপুর যে ঘটনাগুলো শুনলাম, এখানের মধ্যে কিন্তু যে বাসার মধ্যে অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো হচ্ছে, হ্যাঁ, দে আর লাইক ওয়ান কাইন্ড অফ সেম। বিকজ দেখো একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যে প্রান্ত ভাই যেটা বললো যে আমি একটা গরম আবহাওয়া ফিল করি, বা আমি একটা গরম কিছু ফিল করি যেটা আমার পাশ দিয়ে যায় বা আমার গালে বা আমার শরীরে লাগে, হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটা রোজাপুর ক্ষেত্রে সেম শুনেছি। সো এমন কিন্তু অনেক জায়গাতে অ্যাকচুয়ালি হয় বিষয়গুলো, যে লাইক জিনেরা এটা করে বা ওটা করে, বা মানুষকে বোঝানোর চেষ্টা করে বা বোঝানোর ট্রাই করে। অ্যাকচুয়ালি আমরা প্রান্ত ভাইয়ের ঘটনার মধ্যে যে এই জিনিসগুলো আর কি বেশি শুনেছি, লাইক ওনার আম্মুর চুল ধরে টান দিচ্ছে, হ্যাঁ, বা ওনার বোন হচ্ছে স্বপ্ন দেখছে। সো এই জিনিসগুলো কিন্তু ট্রুলি মানে এক্সিস্টেন্স আছে, বাট অ্যাকচুয়ালি এটার যে একটা প্রুফ যে এটা কি রিয়েলি হচ্ছে বা আর কি এটা কি সামনে হবে কিনা, এমন কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রুফ আমরা পাই না কখনোই। হ্যাঁ, জেনুইন প্রুফ কিন্তু আমরা কখনোই পাই না। বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে এভরিথিং ইজ মিস্ট্রি, রাইট? কান্ত ভ্যান রোজা দুজনকে আমরা রোজা এন্ড আমাদের আজকে যারা যারা আমাদের এই শোটা শুনেছে সবাইকে আমরা থ্যাংক ইউ সো মাচ আমাদের এত এই আয়োজনটি শোনার জন্য। সামির ভাই, যদি আপনি লাস্ট এন্ডিংটা দেন তাহলে। আচ্ছা, আই হোপ যে সবাই শোটা এনজয় করেছেন এন্ড আজকে ওয়েদারটার সাথে আমাদের শোটা গিয়েছে। তো বরাবর আমি আমাদের গেস্টদেরকে থ্যাংক ইউ দিতে চাচ্ছি। আর আপনাদের আমি আবার বারবার করে বলছি যে আপনাদের লাইফের স্টোরিগুলো যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আর কি কাইন্ডলি আমাদের কাছে শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে www.facebook.com/2am_the_night_starts এবং আমাদের মেইল হচ্ছে 2am_the_night_starts@gmail.com। এছাড়া আপনি যদি আপনার ঘটনাটি আমাদের সাথে লাইভে বলতে চান, আপনার কোনো রকম কষ্ট করে আমাদের স্টুডিওতে আসা লাগবে না, আপনি ঘরে বসে ডিসকর্ড অ্যাপের মাধ্যমে বলতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন, আপনার লাইফে যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছে ডিসকাস করতে পারবেন। তো আশা করছি যে এখন যেরকম রেসপন্স পাচ্ছি সামনের দিনগুলোতেও সেরকম রেসপন্স পাবো। এবং আমাদের জীবনে আসলে অনেক ধরনের ঘটনাই ঘটে যেগুলোর ব্যাখ্যা আসলে আমরা দিতে পারি না, এগুলোর ব্যাখ্যা সায়েন্সও দিতে পারে না। এরকম ঘটনাগুলোই আর কি আমাদের প্রয়োজন। তো আপনারা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন বেশি বেশি করে আপনার সাথে ঘটে যাওয়া, এবং আমাদের শো এর আসলে কোন জিনিসটা ইমপ্রুভ করলে বেটার হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমাদের প্রত্যেকটা মেম্বারকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা ঘটনাটা শুনেছেন, প্রত্যেকটা স্টোরি শুনেছেন কষ্ট করে। থ্যাংক ইউ জানাচ্ছি রোজা আপুকে, প্রান্ত ভাইকে, অবশ্যই ফাহাদকে, নাইমুলকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এনি টাইম। আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার নাইমুলকে। অবশ্যই হ্যাঁ, সে আসলে নন স্টপ ওয়ার্ক করতেছে। এক্স্যাক্টলি। ওকে, যাই হোক, আর আপনারা যদি আমাদেরকে কোনো ধরনের প্লেস নিয়ে কিছু বলতে চান আমাদেরকে বলতে পারেন। আপনারা আমাদেরকে কি আপডেটস করা লাগবে সেই সম্বন্ধে যদি আমাদেরকে জানাতে চান, অবশ্যই আমরা সেগুলো চেষ্টা করব আপডেট করার।
আর আমরা এরকম ধরনের রেসপন্স পাচ্ছি যে অনেকে আসলে ফেসবুক চালায় না। তো আমরা ইনশাল্লাহ খুব সুন আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসবো, তো সমস্যা নেই, আমরা সেটা নিয়ে আসতেছি। সো এই ছিল আজকে আমাদের শো, আমাদের 2am দ্য নাইট স্টার্টস এর সেকেন্ড এপিসোড। আমরা আগামী সপ্তাহে আবার একই সময় ইনশাল্লাহ আসবো, বৃহস্পতিবার রাত 12টায়, রাত 12টা থেকে 2টো পর্যন্ত। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় থাকুন। আল্লাহ হাফেজ। এবং আমাদের সাথে থাকুন। অবশ্যই অবশ্যই। টেক কেয়ার।